মুছে নিয়ে যাও। অন্তরে দাও আলো দাও, কালিমা কলস যত মুছে দিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমারই পরশে ছবি রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। জাগে রে জাগে রে জাগে জাগে নবমন্ত্রে প্রভাত সূর্যের মুক্তির মন্ত্রে। জাগে রে 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 জাগে রে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গ্রামের মানুষ এখন গ্রামে গ্রামে চলে সাতটা বাড়ছে কেন? পুলিশ তুমিই জবাব দাও। সমাজ বিরোধী পুলিশের আঘাত চলবে না, চলবে না, পুলিশের মদতে এলাকায় পতিতালয় বসানো হলো কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। হাবিলদার, হাবিলদার, থানার সব দরজা বন্ধ করে দাও আর বাকি সেবাদার আদেশ দাও তারা যেন বন্দুক নিয়ে সব বারান্দায় দাঁড়িয়ে থাকে। না, কিছুতেই আমি থানার সামনে আইন শৃঙ্খলাকে নষ্ট হতে দেবো না। ফোর্স রেডি ফর অ্যাকশন। সাবধান ইন্সপেক্টর, মানুষের গণতান্ত্রিক আন্দোলন করার জন্য অধিকার আপনাদের নেই। আরে 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 রতন বাবু যে, আরে আসুন স্যার আসুন। আরে আমি তো জানতামই না যে আপনার পার্টির লোক থানা ঘেরাও করেছে। না ইন্সপেক্টর, আমাদের পার্টির তরফ থেকে সেরকম কোনো কর্মসূচি আর ওদের সামনে আছে মেনকা। মেনকা, তার মানে ত্রিভুবনের ভাগ্নি। হ্যাঁ, দিন তাক তাক চিতাক চিতাক প্রভু ইচ্ছায় বিয়ে পাস করে এখন এমএ পড়ছে। সব সময় মুখ দিয়ে ইংরেজি তুবড়ি ছোড়া ইন্দুভূষণ। যেমন করে হক আন্দোলনটা আমাদের পার্টির আন্ডারে নিয়ে আসতে হবে। আরে কি করে আনবেন মশাই? যে চোরাই আর সাট্টার বিরুদ্ধে ওরা প্রতিবাদে নেমেছে। আরে আপনাদের পার্টির নেতা শঙ্কর চৌধুরী তো গোটা অঞ্চলটা জুড়ে রমরমা কারবারটা চালাচ্ছে। আস্তে আস্তে প্রভু ইচ্ছা আস্তে কথা বলে বৃন্দাবন বিহারী। এসব গায়ত্রী মন্ত্র সবার সামনে উচ্চারণ করতে নেই। দিন তাক তাক চিতাক চিতাক। আরে ওই গুন্ডা বদমাইশগুলো আমাদের পার্টিতে আছে বলেই আমাদের পার্টি বছর পর বছর ভোটে জিতছে। প্রভু ইচ্ছায় এবার মেনকার দলের মেয়েরা তোমাদের জামা প্যান্ট দুটোই খুলে নেবে। দিন তাক তাক চিতাক চিতাক। নেবেই তো, 100 বার নেবে। কোন পুরোহিত যদি নাবা বলি গায়ে দিয়ে নাপিতের কাজ করে তাহলে পাবলিক শুধু তার পোশাকটাই খুলিয়ে নেবে না, তার পৈত্রীটাকেও পুড়িয়ে দেবে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কি অশাস্ত্রীয় কথাবার্তা। মানে কোনো মা জননীর মুখে মানায় না। অধীন তাক। ধর্মের নাম নিয়ে গ্রামের পরিবেশটাকে এমন বিষাক্ত করে তুলেছেন, ঝাঁটা হাতে নিয়ে আমাদের সেই সমাজের বিষটাকে ঝাড়তে হচ্ছে। আরে জড়াবেন না, একদম জড়াবেন না ম্যাডাম। আপনার মতো শিক্ষিতা ভদ্র মহিলা এসব ফালতু ঝামেলায় একদম জড়াবেন ডোন্ট না। ট্রাই টু টেক ইট ইজি স্যার। আজকে গ্রামের সমস্ত পুরুষরা চুল্লুর নেশায় মাতাল হয়ে ঘরে এসে মা বউদের উপরে অত্যাচার করছে। তারপর এই গ্রামে গুন্ডাদের আওয়াজে মেয়েরা ভদ্রভাবে পথ চলতে পারছে না। আর আপনারা সবাই চোখ বন্ধ করে বসে আছেন। তুমি মিছি মিছি আমার দোষ দিচ্ছ মেনকা। আমরা এই সামনে নিশ্চয়ই আছি। এই ভয়ঙ্কর সামাজিক ব্যাধির হাত থেকে সমাজকে মুক্ত করতেই হবে। আমাদের চিন্তার আদর্শকে কিচ্ছু মনে করবেন না স্যার। ফুল বেটে খেলেও যেমন এক ফোঁটা মধুর স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি আপনাদের এই মিথ্যেবাদী রাজনীতিকে জনগণ আর একদমই ভরসা পায় না। মেনকা, শঙ্কর চৌধুরী আমাদের পার্টির নেতা, সেই রকম পার্টির নেতার গায়ে এভাবে কাদা ছিটাও না। না না, এটা মোটেই কিন্তু মিথ্যা অপবাদ নয়। আমরা জেনেছি ওই শঙ্কর চৌধুরীর বন্ধ হয়ে যাওয়া ধানকলের ভিতর থেকে রোজ রাতে বাইজিদের নাচ গান আর মাতালদের হই হল্লা শোনা যায়। আরে ওখানে ওই আদিবাসী কমিউনিগুলো তো থাকে, ওরাই হয়তো রাতের বেলা নাচ গান করে। কিন্তু যে ধানকল বন্ধ হয়ে গেছে সেখানে তো কোনো কুলি কামিনীর কথা থাকার নয় আর ওর সাথে।
আর তাছাড়া আমরা খবর পেয়েছি পাশের গ্রামের কুসুম বলে একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে এসে ওখানে আটকে রেখে তাকে দিয়ে দেহ ব্যবসা করানো হচ্ছে। রাধে কৃষ্ণ, কি অশালীল কাণ্ড কারখানা। শাস্ত্র বলেছে যা দেবী সর্বভূতেষু, সেই দেবী মায়ের কি অসম্মান। দিন তাক তাক চিতাক চিতাক। আপনি থামুন। শঙ্কর চৌধুরী আমাদের পার্টির নেতা, আর তার চরিত্রের কালি ছেটানোর জন্য এক জঘন্য অপবাদ যা কখনো সত্য হতে পারে না। আরে আমি মিথ্যে বলছি কিনা সেটা দারোগাবু নিজে গিয়ে ওখানে একবার তদন্ত করে দেখে আসুন। যথার্থ। তুমি একদিন ওই মেনকাকে নিয়ে ধান করে যাওয়া দরকার। মা জনী নিজেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসুক বিপদ তারণ। না, একজন মেয়ে মানুষ এই নরকে যাওয়ার কোনো ইচ্ছেই আবার নেই। তাই বলছি আপনাদের মধ্যে যদি এতটুকু সততা থেকে থাকে তাহলে আপনারা ওখানে যান, এর প্রতিবাদ করুন। মা বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে তার একটুখানি প্রতিকার আপনারা করুন। আমি তাহলে কালে ওখানে যাব, গিয়ে যদি দেখি শঙ্কর চৌধুরী সত্যি অপরাধী, আমি নিজে তার প্রতিকার করব। আর যদি মিথ্যে হয় তাহলে শঙ্কর চৌধুরীর চরিত্র হনন করার জন্য তোমাকেই শাস্তি পেতে হবে মেনকা। আমার শাস্তির কথা চিন্তা না করে আপনি আপনার কথাটা ভাবুন রতন বাবু, কারণ জনগণ আপনাদের এই ধাপ্পাবাজির রাজনীতিটা জানতে পেরে গেছে। তাই আমার চিন্তা না করে নিজের লাইনের নাম্বারটা একবার জানার চেষ্টা মেনকা। এই চোখ রাঙাবেন না, কারণ আপনাদের এই চোখ রাঙানিকে মেনকা ভয় পায় না। মেনকা খুব ভালো করে জানে চোরের মায়ের বড় গলা হয় ঠিকই, কিন্তু কারো গলা টিপে ধরার ক্ষমতা তাদের কোনোদিনই হয় না, আর হবেও না কোনোদিন। সর্বনাশম উপস্থিত, এইবার সব ফাঁস হয়ে যাবে। শাস্ত্র বলেছে জপলায়তি সজীবতি, সুতরাং প্রভুর ইচ্ছায় আমি অপলায়ন করি। খবরদার ভট্টাচ, এই সময় আমাকে একা ফেলে গেলে আমি কিন্তু তোমার সব কীর্তি কাহিনী ফাঁস করে দেবো। ওই কুসুমকে বিক্রি করে তুমিও যে দালালের টাকা খেয়েছো সেটা আমি সবাইকে জানিয়ে দেবো। আর তুমি যে সাতটার কারণে আসল সেনাপতি, সেটা আমি সবাইকে বলে দেবো। বনমালে দিন তাক তাক চিতাক চিতাক। আরে থামুন মশাই, থামুন। আরে আমার সামনে এসব কথা আলোচনা করবেন না। আপনারা, আমি একজন পুলিশ কর্মচারী। Shut up! Shut up! পুলিশ কর্মচারী হয়ে 55 তলায় সিনেমা হল বানাচ্ছ, সেটা কি মাইনের টাকায় না বাহাতে রোজগারে? এই রতন বাবু, জাস্ট হোল্ড ইওর টাং। শালা আমার পেছনে কাঠি করলে না, বিনা পারমিটে একটা বাসকে আমি রাস্তায় চলতে দেব না। শান্তি। প্রভুর ইচ্ছা এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়, আগে আন্দোলনটাকে বন্ধ করার উপায় খুঁজি বংশীদারি। ঠিক বলেছো, এই সময় আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। জাতীয় সংহতিকে রক্ষা করতে হবে। এই জনগণের নতুন আন্দোলনের মোকাবিলায় আমাদের নতুন পালাগান গাইতে হবে। রাজনীতি, ধর্ম আর প্রশাসনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আর আমাদের সবার সামনে থেকে পথ দেখাবে আমার নেতা, তোমার নেতা, দেশের নেতা। দিন তাক তাকছে তাকছে না, মানে শঙ্কর চৌধুরী। শঙ্কর চৌধুরী, এই এলাকা দণ্ডমন্ডের কর্তা শঙ্কর চৌধুরীকে সবাই দেবতা বলে ডাকে। ডাকবে নাই বা কেন? আমার ডান হাত রতন আর বাঁ হাত পরেশ যখন রাস্তায় বেকার হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছিল, রামরাজ সংসার যখন ওদের খরচের খাতায় তুলে দিয়েছিল, ঠিক তখনই ওদের সারা শরীরে খাদির পোশাক পরিয়ে আমি আমার উপরে ওঠার সিঁড়িগুলো একটা করে শক্তপোক্ত করে নিয়েছিলাম। ওরা সবাই আমাকে দেবতা বলে ডাকে, আর সেই দেবতার সঙ্গে যখন কেউ বেঈমানি করে তখন আমি দানব হয়ে তাকে শাস্তি দিয়ে থাকি। কি বলছেন স্যার, আপনার সাথে কে বেঈমানি করলো? সেটাই তো আমাকে ভাবিয়েছে। আমার নাম নিয়ে নালিশ নিয়ে মিছিল হচ্ছে, থানা ঘেরা হচ্ছে। কে আছে চক্রান্তের পিছনে সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। যে যতই চক্রান্ত করুক স্যার, এই আমরা থাকতে আপনার কেউ কোনো কিছু করতে পারবে না। দরকার হলে দু একটা লাশ পড়ে যাবে স্যার। এই লাথি মেরে তোকে বার করে দেবো জানোয়ার। আমার সামনে কখনো লাশ ফেলার কথা বলবি না। আমি লাশ ফেলার রাজনীতি করি না। আমি বেচড়ে ছুরি দিয়ে মানুষ মারি, তাকে বাঁচিয়ে রেখে একটু করে এমন ভাবে যন্ত্রণা দিই যে সে মরে যাওয়ার জন্য ভগবানের কাছে মানত করে। তবেই তো আমি শঙ্কর চৌধুরী। অত সূক্ষ্ম ব্যাপার সেপার আমাদের মধ্যে ঢোকে না স্যার। আপনি আমাদের মা বাপ খাইয়ে পরে বেঁচিয়ে রেখেছেন, তাই আপনার কথায় আমরা জানও নিতে পারি স্যার। আপাতত আমার কাছে তোর জানটার কোনো দাম নেই। আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো টাকা। কত এনেছিস তাই বল। এই নিন স্যার, এই ব্যাগে 15,000 টাকা আছে, কালকে কালেকশন। মাত্র 15,000? চলা এই 7টা ধান কলের চাবিলের ঠেক থেকে রোজ আমার 25 থেকে 30,000 টাকা কালেকশন আছে।
বাকি টাকা কোথায় রেখেছিস? মা কসম স্যার, সত্যি বলছি, কাল খদ্দের একদম কম ছিল। চালাকের চেষ্টা করবি না পরেশ। গ্রামের লোক সব রাতারাতি বৈষ্ণব হয়ে গেল নাকি? তা বলতে পারবো না স্যার, তবে কাল থানা ঘেরার পর পাবলিক একটু চটে গেছে। বাড়ির ভয়ে ক্যাচানের ভয়ে কেউ আর বাইরে আসতে সাহস দেখাচ্ছে না। তার মানে ওরা আমাদের হাতে না মেরে ভাতে মারতে চাইছে। কে কে আছে ওদের পিছনে, কিছু বুঝতে পেরেছিস? পেছনে কে আছে বুঝতে পারছি না স্যার, তবে সামনে আছে মেনকা। মেনকা, আই সি। শালা কুজোই বলে চিত হবে আর কাক বলে ভরসা হবে। ওই মেনকার মামা ত্রিভুবন যখন না খেতে পেয়ে আমার কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়েছিল, আমি তখন ওর ছেলে জয়ন্তকে 5,000 টাকা মাইনে দিয়ে আমার মেয়ের গানের মাস্টার করে পুষেছি। এখন সেই টাকা দিয়ে ওদের সংসারটা চলছে। এরপর জয়ন্ত টাকা না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তার করে দেন, তবে বুঝবে কত ধনে কত চাল। উত্তর বাচ্চা, শঙ্কর চৌধুরীকে জ্ঞান দিচ্ছিস? তোদের বুদ্ধি নিয়ে আমি এত বড় কারবারটা চালাচ্ছি না রে। কখন কাকে কিভাবে সাহায্য করতে হয় তাই শঙ্কর চৌধুরী খুব ভালোভাবে জানে। তাই বলছি আমার মাথাটা গরম না করে দিয়ে এখান থেকে বেড়ে যাও। ঠিক আছে স্যার, যাচ্ছি। এই জানোয়ারটার মুখে একদিন আপনিই ভাত তুলে দিয়েছিলেন, তা এই পরেশ আর কোনোদিনও আপনার মুখে উপর কথা বলতে আসবে না স্যার, কোনোদিনও না। কোনো কথা বলবে না। এটাই তো শঙ্কর চৌধুরীর মূলধন। সে নিজে মানুষ মারতে ভয় পায়, তাই তো সবার মনে ভয়টা জাগিয়ে রেখে সে নিজে বেঁচে থাকতে চায়। আর মানুষ ভয় পায় বলেই তো দেবতা দানবকে এত ভক্তি করে। আমিও তো ভক্তি চাই, সবাইকে ভয়ের কীতদোষ বানিয়ে। কিন্তু আমি তোমার ভালোবাসা পেতে চাই, আমি তোমাকে পেতে চাই দাদি। তুমি তো আমার একমাত্র মেয়ে, তোমাকে ভালোবাসার কথাটা কি আমার ঢাক পিটে জানাতে হবে নাকি? ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার ফুলের তোড়া নয় যে যার তার হাতে তুলে দেওয়া যায়, সেই গন্ধটা দূর থেকে শোভা পায়। তাহলে ও তার ঝান্ডা নিয়ে আমার কাছে ভালোবাসার দাবি জানাতে এলে কেন? অভাব থাকলেই যে মানুষ দাবি জানায়। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার কাছে যদি একটু স্নেহ ভালোবাসা পেতাম তাহলে হয়তো আমার দুঃখ ছিল না, কিন্তু তুমি আমার কাছ থেকে যে অমূল্য সম্পদ দূরে সরিয়ে দিয়েছো তার জন্য আমি খুবই কষ্ট পাচ্ছি। দেখো, এইসব নিয়ে তর্ক করার মতো সময় আমার কাছে নেই। তা তা আমি খুব ভালো করে জানতাম। আচ্ছা, জ্ঞান হবার পর থেকে আমি মাকে দেখিনি, আর তুমি নিজেকে সবসময় আমার চোখের আড়াল করে রেখে দিয়েছো। আচ্ছা, আমি কি পারি না? তুমি কেন কেন তুমি নিজের চোখের আড়াল করে রেখে দিয়েছো বলতে পারো? সেটা আমার রুচিতে বাদে। আমি তোমার সাথে সবসময় কথা বলতে পারি না, সময় পাই না। আর আজ যে আমার জন্মদিন, সেই কথাটাও বুঝি তোমার খেয়াল নেই, তাই না? ও, আজ তোমার জন্মদিন বুঝি? দেখো, এসব ছোটখাটো ব্যাপার আমার মনে থাকে না। তা থাকবে কেন? কেননা যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে শুধু ওই একই কথা শুনে যাচ্ছি যে ছোটখাটো ব্যাপার মনে থাকে না। আচ্ছা ভাবি, আমার প্রতি যদি তোমার ভালোবাসা নাই থাকবে তাহলে পরে ওই স্নেহ ভালোবাসার প্রতি তোমার ওই চক্ষু লজ্জা বাঁচিয়ে রেখে কি কোনো লাভ আছে? চক্ষু লজ্জা? কিসের চক্ষু লজ্জা? চক্ষু লজ্জা বলে কোনো বস্তু শঙ্কর চৌধুরীর প্রাণে নেই। ওটাকে বিসর্জন দিতে পেরেছিলাম বলে আজ আমি এই অঞ্চলে দেবতা হতে পেরেছি। আর তোমাকে একটা কথা বলছি, কান খাড়া করে শুনে নাও। বয়স তোমার যথেষ্ট বেশি হয়েছে, যেন আজ পর্যন্ত তোমার বিয়ে দিনই, তার পিছনে নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। সুতরাং আমি যতদিন বাঁচবো ঠিক ততদিন তোমাকে আমার বাড়িতে সারাটা জীবন কুমারী হয়েই থাকতে হবে। তুমি কি বলছো? বাবা হয়ে নিজের মেয়েকে তুমি সুখের সংসার করতে দেবে না? ছি বাবা, ছি। সব সময় সব কেনার উত্তর জানতে চেও না, তাতে ফল ভালো হবে না। তাই যেটা বলছি সেটা মেনে নাও, তাতে তোমার সুখ স্বাচ্ছন্দ্যের কোনোদিনই অভাব হবে না। হ্যাঁ, তোমার জন্মদিনে প্রয়োজন মনে করলে তুমি বন্ধুদের নিমন্ত্রণ করো, পার্টি দাও, উৎসব করো, বাট বাবা, বিয়ে তোমার কোনোদিনই হবে না। Yes! বাবা, তোমার বাবা শঙ্কর চৌধুরী বলছে। বলো তো সোনা, আজ তোমার জন্মদিনে কি উপহার চাও? কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, দুরন্ত আমারই গান, অনন্ত আমারই প্রাণ, এই তো কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, দুরন্ত আমারই গান, অনন্ত আমারই প্রাণ, এই তো
আকাশের সূর্য তারায় ছড়ানো আমার গান, এই বাতাসের যাওয়া আশায় চড়ানো আমার গান, ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমার গান, এই বাতাসের যাওয়া আশায় চড়ানো আমার গান। সুর আমার সবুজ শাখায় ফুলের বাহার, এই তো উপহার, এই তো উপহার, এই তো উপহার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ওই তো জয়ন্ত যখন এসেছে তখন তোমরা গানের রিহার্সেল শুরু করে দাও। হ্যাঁ, স্যার। আমাকে এক্ষুনি একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ও হ্যাঁ, ভালো কথা জয়ন্ত। হ্যাঁ, বলুন। শুনলাম তোমার পিস্তত বোন মেনকা নাকি আজকাল রাজনীতি করছে। আরে না না স্যার, আমরা দু ভাই বোন রাজনীতিতে একদম বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খাদ্য নীতিতে, যে নীতির বদলে দুবেলা দুমুঠো পেটের ভাত জোগাড় করা যাবে স্যার। তবু ওকে রাজনীতি থেকে দূরে থাকতে বলো, কারণ আজকাল রাজনীতিতে মেনকাদের মতো মেয়েদের কোনো জায়গা নেই। জায়গা আছে ছিন্নমস্তার, স্যার যে ছিন্নমস্তার খাদ্য হলো রক্ত, শুধুই কাঁচা রক্ত। বাবা, তাহলে তুমিও শুনে যাও, আজকে রাজনীতি শুধু কাঁচা রক্তই খায় না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। না দোলা, আজ তোমার জন্মদিন, আজকের দিন এইসব কথা একদম বলতে নেই। আজ তো শুধুই আনন্দের দিন। আচ্ছা আচ্ছা জয়ন্তদা, তুমি কি পারবে আমাকে আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে? বলো না। বলো কোথায় যাবে, আমি এক্ষুনি তোমাকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। তবে অবশ্য তোমার খরচায়। আমি আর এখানে থাকতে চাই না, এই জেলখানার জীবন আমি চাই না। বলো না জয়ন্তদা, আমাকে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে, বলো না। নিশ্চয়ই নিয়ে যাব। সুরই তো পারে একজন মানুষকে অতল গহ্বর থেকে টেনে তুলতে। তাই গান হোক তোমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। কিন্তু জয়ন্তদা, আমি আমি গান পারতে গাইতে যে তোমায়, পারবো না। পারতে যে তোমায় হবেই দোলা। তাহলে তুমিও কথা দাও, হ্যাঁ, তো। তুমি আমার পাশে সব সময় থাকবে, বলো জয়ন্তদা, কথা দাও। বেশ, আমি কথা দিলাম দোলা। যদি কোনোদিন পাহাড় এসে আমার পথ আগলায়, যদি কোনোদিন সমুদ্র এসে আমার চলার পথকে ঢেকে দেয়, তবু তবু আমি তোমার কাছে ফিরে আসবো এই জীবনের পথে। জীবনের এই পথ আঁকা বাঁকা হয়ে হোক না সে বন্ধু, ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ। ও প্রিয় বন্ধু, তুমি কি ডাকিবে মোরে চেনা সে নামটি ধরে? আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। তুমি কি ডাকিবে মোরে চেনা সে নামটি ধরে? আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। এই যে জয়ন্ত, এইমাত্র টেলিফোনে খবর পেলাম পুলিশ নাকি আমার পুরনো ধান করতে সাজ করতে গেছে এবং তার জন্য দায়ী তোমার বোন মেনকা। তবুও তো ওরা কারোর সামনে চোখের জল দরবারে পেশ করতে পারছে, কিন্তু বাবা তুমি কি বলতে পারো তোমার মেয়ের চোখের জল আমি কোন দরবারে পেশ করব? তোমার বাবার কাছে দরবার করে কোনো লাভ হবে না দোলা, কারণ শঙ্কর চৌধুরী থেকে ছোট্ট চৌধুরীকে তার রাস্তা থেকে ফেরানো কখনোই সম্ভব হয়নি। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু কিন্তু একটা কথা বলেছেন স্যার, মানুষ নিজের মর্জির মালিক নিজেই। তাহলে তোমাকেও আমি আমার মেয়ের গানের মাস্টার করে রাখতে পারবো না। আরে এই দোলা, তুমি বাড়ির ভেতরে যাও, জয়ন্তর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বলছি বাড়ির ভেতরে যাও, যাও। শোনো জয়ন্ত, তুমি যদি আমার বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করবো এবং তোমার বোন যদি আমার বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তোমাকে কিন্তু আমি আমার মেয়ের গানের মাস্টার করে 5,000 টাকার মাইনে দিয়ে বুঝতে পারবো না। আজই তোমাকে এই চাকরি থেকে ইস্তফা দিতে হবে। বেশ, আমার ইস্তফা পত্রটা না হয় আজই আমি আপনার হাতে তুলে দিয়ে যাব স্যার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দূর থেকে দেখতে জোনাকির আলো ভালো লাগলেও তা দিয়ে কখনো জল গরম করা যায় না। এত গরম গরম কথা বলার সাহস এরা কি করে পায় স্যার? এখন এদের মুখ বন্ধ করতে হবে। তুই কি করতে চাস বল?
আমি এলোপ্যাথিক মতো চিকিৎসা জানি না স্যার, আয়ুর্বেদিক মতো চিকিৎসা করি। অঙ্গ পচে গেলে কেটে বাদ দিয়ে দিই। না 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 না, আমি হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমার নীতি হলো অহিংসা, তবে সেই অহিংসা তোদের হিংসার বাবা। তোরা এক কোপে কাটিস আর আমি আড়াই পেঁচে জবাই করি। তাকে বাঁচিয়ে রেখে এমন ভাবে শাস্তি দিই যে সে মরে যাওয়ার জন্য ভগবানের কাছে মানত করে। এবার সে আমার অহিংসা গ্রামে শাড়ি কাটে বলি হবে তোদের মেনকা। মেনকা? শোন এদিকে আয়। না 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 না, আমি আমি এখানে কিছুতেই থাকবো না। তোমরা আমাকে এখানে জোর করে কিছুতেই আটকে রাখতে পারবে না। পাগলামি করিস না কুসুম। শঙ্কর চৌধুরী খাতায় একবার নাম উঠলে মরার আগে পর্যন্ত কেউ মুক্তি পায় না। তুই যতদিন বাঁচবি ততদিন তোকে এই ধান কলে সন্ধ্যাবেলায় বাতি জ্বালিয়ে বসতে হবে। না না পারিস না, আমি তোমার পায়ে ধরে বলছি, দয়া করে আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি ছেড়ে দিলেই তো তুই বাঁচতে পারবি না রে। এখান থেকে বাইরে পা রাখলে হাজারটা চোখ তোকে আবার ধরে ফেলবে। এখন তো না হয় তোকে আমি ভালো করে বলছি, আর তখন ওরা তোকে চাবুক মেরে তোর মুখ ছিঁড়ে দেবে। মারো মারো, তুমি আমাকে মারো, মারতে মারতে একবারে মেরে ফেলো, তাহলে এই নরকে আমাকে আর পুঁছে মরতে হবে না। এই এই হারামজাদি, খবরদার খবরদার, এই টগরের সামনে কখনো মরার কথা মুখে আনবি না। আরে মরার জন্য কি ভগবান তোদের এমন সুন্দর একটা জীবন দিয়েছে? এটাকে তুমি জীবন বলছো? যে জীবনে মান সম্মান নেই, ভালোবাসা নেই, শুধু টাকার জন্য নিজের সতীত্ব বিক্রি করতে হয়। সতীত্ব? সতীত্ব বুঝে শুধু মেয়েদেরই থাকে? যেসব পুরুষেরা ঘরে বউ ফেলে রেখে আমাদের কাছে আসে, তাদের বুঝি পুরুষত্ব বিক্রি হয় না? ঘরের বউ ছাড়া অন্য মেয়েরা যত বেশি অসতী হয়, ততই ওদের মনে ফুর্তির ফোয়ারা ছোটে। আমি আমি ওসব কথা কিচ্ছু বুঝি না। আমি শুধু তোমাদের কাছে জোর হাত করে বলছি, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? কার কাছে যাবি? যে সদমা তোকে নিজে এখানে বিক্রি করে দিয়ে তুই তার কাছে যাবি? সৎমা আমাকে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর বাবা মারা যাবার পর ওই গৌরহরি ভট্টাচার্য তোর সৎমাকে দীক্ষা দিয়েছিল। তাই তুই ওখানে থাকলে ওদের ভগবত পাঠে ভীষণ অসুবিধা হতো, তাই তো বিয়ের ছল করে তোকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। হে ভগবান, তাহলে কি এই পৃথিবীতে নেই অন্যায় পাপ পুণ্য বলে কিছু থাকবে না? মানুষের সাথে মানুষের সম্পর্ক শুধু হবে বেচা কেনার সম্পর্ক। এই বেচা কেনার অধিকারটা ওদের হাত থেকে কেড়ে নে কুসুম। গরু ছাগলের মতো নিজেকে আর জবাই হতে দিস নে। জীবনের হাড়ি কাঠে ওদের লোভ লালসার কামনা বাসনাগুলোকে বলি দে। আমি পারবো না দিদি, আমি পারবো না। কসাইখানা থেকে গরুর মাংস গরুর গাড়িতে চড়ে বাজারে আসে, তবে ওই জীবন্ত প্রাণীগুলো জীব হত্যার কোনো প্রতিবাদ করতে পারে না, দলে ছিঁড়ে পালিয়েও যায় না। আমাকে আমাকে যন্ত্রণা জাতা করে একটু একটু করে পিষে মরতে হবে, একটু একটু করে পিষে মরতে হবে। সর্বনাশ করে টগর, বিষ খাবে না তো? আরে খাবে না রে, খাবে না। এখানে এসে যে বিষ আমাদের হজম করতে হয়, তারপর অন্য কোনো বিষে না আর কাজ হয় না। তাহলে তাহলে আজকে কুসুমের শুভ ব্যবসা শুভ উদ্বোধন হয়ে যাক, একটা ভালো করে খদ্দের ধরে আনি। খদ্দের ধরতে যেতে হবে কেন রে পড়বো? গলা ঘুরে ঘুরে দুধ বিক্রি করে, কিন্তু মদের দোকানে লোক যেচ্ছে সে লাইন লাগায়, আর তোরা যে ব্যবসা পেয়েছিস সেখানে সবাই একদম ভর্তি দিয়ে পড়ে থাকবে। আর তাই তো সালে ঘরের মেয়ে ছেলেকে লাথি মারি, আর তোমাদের পায়ে জড়ি পড়ে থাকি ঢিন টাক টাক চিটাক চিটাক। আরে পায়ে ধরবে কেন গো, পায়ে ধরবে কেন? তোমার জায়গা যে অন্যখানে। অন্যখানে মানে কোনখানে বলো দেখি? আসবে যাবি মধু খাবে, যখন তখন মনে মজাবে। আসবে যাবি মধু খাবে, যখন তখন মনে মজাবে। মন দিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন দিয়ে কি মরবো
বুঝিয়ে দাও না এসে, প্রীতির আগুনখানা নিভিয়ে দাও না এসে, মন দিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন দিয়ে কি মরবো নাকি ও আমি মন দিয়ে কি মরবো নাকি একদম মিথ্যা কথা বলবি না। ওইভাবে ওইভাবে গলা টিপে তোকে ভয় দেখাবে? তুমি খুনি না, তুমি ডাকাত। দুটোই তোমরা যেমন জায়গা পেলে সেলা দেহ বিক্রি করতে পারো, তেমনি আমিও তো টাকার জন্য চুরি ছিনতাই ডাকাতি খুন সব কিছু করতে পারি, শুধু সেলা মিথ্যে করে পিরিতের কথা বলতে পারি না। মানে এসব কথা বলে তুমি আমার পিড়িতে নেশাটাই চটকে দিলে ভাই। চলো টগর, আমরা ঘরে যাই। আপনি আমার সঙ্গে আসুন, আপনার জন্য না একটা সুন্দর ফুল তুলে রেখেছি। যদি তার মনটা বোঝাতে পারেন তাহলে ফুলসজ্জাটাও জমে যাবে। নিশ্চয় জমবে, নিশ্চয় জমবে। আমার নাম গৌরহরি, বসীকরণটা আমি ভালোই জানি। ফুলের দামটা কত? পুরো 1000 টাকা। বলো কি গো, 1000 টাকা? আমার একটা মেয়ে ছেলে এত দাম? দিন তাক তাক চিতাক চিতাক। বাবা, ঘরের মেয়ে মানুষটাকে ফ্রিতে পেয়েছেন বলে মেয়ে মানুষের দামটা বোধহয় আপনার জানা নেই বাবু। থামো থামো, তোমার কাছে আর জ্ঞানের কথা শুনতে আসিনি আমি। নাও টগর, প্রথমবার তো তাই পুরোটাই দিলাম, পরের বার ঠিক দরদাম করবো। আসবো যাবো মধু খাবো, যখন তখন মন মজাবো, দিন তাক তাক চিতাক চিতাক এখানে এসে। তোমাকে আগে তো এখানে দেখেছি বলে মনে হয় না। কে তুমি? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই কো আমি। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলে আমায় পথেই পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, পথে ঠেলে দিলে আমায় পথেই পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, মনের মতো দামটি দিলে তখন পাওয়া যায়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। কারো কেউ নই কো আমি, কারো কেউ নই কো আমি, কারো কেউ নই কো আমি। তো আমার কাছে কেন এসেছো? আরে ভাই, বর্ধমান টাউনের দিকে কাজ করার পরে ব্যাংক ডাকাতির জন্য পুলিশ শালা বড্ড জ্বালাচ্ছে কদিন ধরে, তাই তোমাদের এখানে চলে এলাম। কেন আমার কাছে চলে এলে কেন? আর এখানে লুকিয়েই বা থাকবে কেন? লুকিয়ে থাকতে চাই কারণ পুলিশ বড্ড জ্বালাচ্ছে আর তোমাদের জায়গাটাও সেফ, তাই। কেন বলো তো? ওই যে বললাম, পুলিশ বড্ড জ্বালাচ্ছে কদিন ধরে বর্ধমান থানার থেকে আমাকে। আচ্ছা, আমি যদি তোমাকে এখান থেকে ধরিয়ে দিই? পারবে না। কেন পারবে তা না? তুমি কোনো মতেই পারবে না, কারণ দেবতা আর পতিতা এই দুটো জাত কখনো বেঈমানি জানে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে যাদের ভালোবাসতে হয় তারা কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। যারাই তাদের শরণ নেয় তারাই তাদের পরমাত্মীয় হয়ে ওঠে। এ তুমি কি করলে? দেবতার সঙ্গে তুমি আমাদের তুলনা করলে ভাই? চুপ, একদম চুপ। তোমাকে একদম ভাই বলে ডাকবেন না। আমি কারো ভাই নই, বোন নই, সন্তান নই। আমি শুধু একটা নাম, পল্টন। মানুষ কখনো একা হতে পারে না। মানুষের সঙ্গে একটা সম্পর্ক ধরেই মানুষের পরিচয় তৈরি হয়। না, নেই, আমার কোনো পরিচয় নেই। ভগবান আমাকে কোনো ভাই বোন দেননি, ছোটবেলাতেই মা বাবাকে কেড়ে নিয়েছেন, তাই তো। তাই তো আমি কারোর সঙ্গে কোনো আত্মীয়তা বাঁধাই না, কারোর সঙ্গে কোনো মায়ার বাঁধনে আবদ্ধ হই না। আমি শুধুই একটা নাম, ইট কাঠ পাথরের মতো শুধুই একটা নাম, পল্টন। আমি
ঘাস কাটা ঘরে কি দিয়ে কিভাবে কি দিয়ে কিভাবে কাটবে আমার জানি না জানি না জানি না কেউ জানবে না কেউ দেখবে না কোনো খবরে কেউ জানবে না কেউ দেখবে না কোনো খবরে কোনো খবরে কোনো খবরে খরচের খাতায় আমার নাম জীবনের পাইনি কোদাম খরচের খাতায় আমার নাম জীবনের পাইনি কোদাম বেওয়ারিশ লাশের মতো বেওয়ারিশ লাশের মতো পড়ে আছি পথের পরে পড়ে রব পথের পরে পড়ে রব পথের পরে পালিয়ে চল পালিয়ে চল ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে সবাই লাইনে একদম 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 না কেউ কোথাও বলবে না আসতে দাও পুলিশকে আমি আমি যা বলছি তাই করো এসো আমার সঙ্গে সবাই নাম সংকীর্তন করো এসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম মোবাইলে কি সব আজে বাজে কথা বলছো? আমার নাম কৌরহরি এক ঢিলে দুই পাখি মারি এবার বুঝবে মেনকা কেমন দিলাম ধিন তাক তাক চিতাক চিতাক ধিন তাক 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে না 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 এ আমি কিছুতেই মেনে নেব না। বুড়ো বাপ মহারাজের মতো ঘরে বসে দিন রাত মদ গিলবে আর আমাদের দুই ভাইকে মাথার ঘাম পায়ে ফেলে সেই মদের খরচ জোগাড় করতে হবে। না না সুদামাই না, তোকে আজ থেকে ওই পাথরকুচি কারখানায় গিয়ে আজ কার করতে হবে না, আর ওই জয়ন্তকেও লোকের বাড়িতে গিয়ে আর গান শেখাতে হবে না। এবার তোরা দু ভাই মিলে এই বাড়িতে বসে বসে রাজভোগ খাবি রাজভোগ। আর বড় বড় কথা বলো না তো বাবা, আমি কারখানায় না গেলে এ বাড়ির উনুন আর জ্বলবে না। ওহ বাবা গো, জ্বলবে জ্বলবে জ্বলবে, আর বাদ জ্বলবে। এই শোন না, শোন শোন শোন, আমি একটা জব্ব চাকরি জুটিয়ে ফেলেছি, মাস গেলেই 10,000 টাকা মাইনে। চুপ করো তো, তিন কাল গিয়ে এক কালে ঠেকলো, এখন তুমি চাকরি করবে শুনলে গাছ পাথরও হাসবে। ওহ বাবা গো, তুই শুধুমাত্র হাসতেই দেখেছিস, কিন্তু ত্রিভুবন মাইতির মুরদটা এখনো দেখতেই পারলি না। দেখেছি বাবা, দেখেছি, আর হাড়ে হাড়ে বুঝেওছি। কি বুঝেছিস? জীবনে তো 5টা পয়সা রোজগার করলে না, তার উপর বিয়ে থা করে দুটো ছেলের বাপ হয়ে বসলে। মা যতদিন বেঁচে ছিল পরের বাড়ি ঝিয়ের কাজ করে কোনো রকমের সংসারটা চালিয়েছে। খাটতে খাটতে যক্ষা হয়ে মা মারা গেল, তারপর জমি জিরেত বেচে মদ খেতে খেতে এই শুধু ভিটে বাড়িটুকু রেখেছো, এবার এটাও বিক্রি করে গাছতলায় গিয়ে বাসা বাঁধো। না 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 সুদা ভাই, না, শোন না শোন না, এই ভিটে বাড়ির উপর এবার থেকে আমি একটা 3 তলা কোঠা বাড়ি হাঁকাবো। চুপ করো তো, চাকরি করবার মুরদ থাকলে সারা জীবন তুমি বউ ছেলের রোজগারে ঘরে বসে বসে মদ গিলতে না। কি বললি? এই ত্রিভুবন মাইদের মুরদ নেই, এই ত্রিভুবন মাইদের মুরদ নেই। আমি এক সময়তে 100 ইংরেজদের সাথে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। নেতাজির সঙ্গে আমি জেল খেটেছি, জানিস। একবার নেতাজি আমাকে বলেছিল কি জানিস তো, যে ত্রিভুবন পরের কাছে কোনো কি গোলামি করবে না,
তাই তার কথা রাখতে আমি কোনোদিন ওই লোকের বাড়িতে গিয়ে বা কোনো কারখানায় গিয়ে কোনো পাথরকুচির কারখানা গিয়ে আমি কাজ করতে পারলাম না। তাহলে এই বুড়ো বয়সে প্রতিজ্ঞা ভঙ্গ করছো কেন? ওই যে নীলগঞ্জে একটা বীজ তৈরি হচ্ছে, ওই মৃত্যুঞ্জয় চক্রবর্তী কন্ট্রাক্টর আমাকে ডেকে বললো, দাদা আপনার মতো সৎ মানুষকে যখন একবার দেখা পেয়ে গেছি তখন আপনি কিন্তু আমার কাজের দেখাশোনা করবেন, কারণ আমার লোকজনেরা সব জিনিসপত্রগুলো মেরে সব শেষ করে দিচ্ছে। তাই আমি কিন্তু কথা দিচ্ছিলাম না, বুঝতে পারলি? কিন্তু যখনই বুঝতে পারলাম যে নেতাজির নামে ব্রিজ তৈরি হচ্ছে তখনই তুম করে কথা দিয়ে ফেললাম। চমৎকার! তুমি হলে সৎ মানুষ। যে লোক নিজের ঘরের কাঁসা পেতলের বাসন বিক্রি করে মদ খায় সে কিনা সৎ মানুষ। এই দেখ আমি কি বুদ্ধি মানে মদ খাই আর বোকা ছেলে গন্ধ পাই? এই শোন না, শোন, আমি কি নিজের পয়সা মদ খাই? নিজের পয়সা মদ খাই? নিজের পয়সা কোনোদিন মদ খাই না। ওই পাড়ার ছোট ছোট ছেলেগুলো, পুচকে পুচকে ছেলেগুলো আমাকে বলে, দাদু দাদু দুটো গল্প শোনাও। আমি কি করে জানিস তো, তাদেরকে গাছতলায় নিয়ে গিয়ে আমি সেই স্বদেশী আন্দোলনের আমি গল্প শোনাই। তারা তখন কি করে জানিস, ওই নিজের পকেটের পয়সা খরচা করে মদ নিয়ে এসে আমাকে খাওয়াই, আমিও খেয়ে ফেলি। একবার জানিস এই কি সব মানুষ ছিল সেই সব স্বদেশী আমলের লোকরা, দীনবন্ধু, দেশবন্ধু, নেতাজি, গান্ধীজি। জানিস একবার জহর আমাকে কি বলেছিল জানিস? কে কখন কাকে কোথায় কি বলেছিল সেসব শোনার মতো সময় আমার নেই। আমাকে এখনই একবার কারখানায় যেতে হবে। কিসের জন্য? এই দেখ, আগামীকাল নতুন চাকরিতে জয়েন করছি, তাই ছেঁড়া জুতো পরে তো আর চাকরিতে যাওয়া যায় না। তাই এক কাজ করেছি জানিস তো, ওই থানার একটা হাবিলদারকে আমি ঠিক ম্যানেজ করে নিয়েছি। তাকে বলেছি যে 100 টাকা দিলে সে পুলিশের একজোড়া বুট জুতো আমাকে ম্যানেজ করে দেবে। জুতো না বোতল কিনবে সে আমি ভালোই জানি বাবা, একটা পয়সাও আমি তোমাকে দেব না। হ্যাঁ, তা কেন দিবি? তা কেন দিবি? তা কেন দিবি? ওই মেনকার বই কিনতে হলে তখন তো সেই 500 টাকা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। হ্যাঁ, মেনকা তো বাইরের মানুষ নয় বাবা, সে আমার পিসতুতো বোন, তোমার ভাগ্নি। এই কিসের ভাগ্নি? কিসের ভাগ্নি? বোন ভক্তিপতি পটল তুলেছে, ব্যাস লেঠা চুকে গেছে। মেনকা, মেনকা রে, সেই পিতার পিন্ডি চটকাচ্ছে। জানিস মা, জানিস ওই সুদাময় এই একটু আগে এই মাত্র এই তুই তোর খাওয়া পড়ার খোটা দিচ্ছিল, তুই নাকি এই সংসারের একটা বোঝা হয়ে আছিস। কি বললে মামা? হ্যাঁ, বড়দা আমার খাওয়া পড়া খোটা দিচ্ছে? হ্যাঁ রে, হ্যাঁ, দুটো পয়সা করছে বলে ও বলছে তুই এই সংসারে বোঝা হয়েছিস, তোরকে খাওয়াতে পড়াতে সব সংসারে পয়সা শেষ হয়ে যাচ্ছে। বাহ বাবা বাহ, চোখের সামনে পাল্টি মেরে গেলে। সব মিথ্যে কথা রে মেনকা। তুমি একদম কিছু আমাকে সত্যি মিথ্যে বোঝাতে চাও না বড়দা। যারা পরের বাড়িতে মানুষ হয় তারা সত্যি করে মানুষ চিনতে খুব সহজেই পারে। মামা, এই নাও মামা, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। ঠিক আছে, জানি মা, জানি তুই যতদিন এই সংসারে পড়ে আছিস না ততদিনই এই সংসারের মায়ার বন্ধন কেটে আমি কখনোই বেরোতে পারছি না। একবার যদি তোর বিয়েটা আমি দিতে পারি সেদিন কিন্তু আমি সংসার থেকে মুক্তি নেব। আর সেদিন জানিস আমি গলায় দড়ি দিয়ে, না এই গলায় গামছা দিয়ে আমি আত্মহত্যা করব। সেদিন আমার এই ছেলেটা বুঝবে কি মা কি ধরে গেল। আমি ওসব এক কিচ্ছু বলিনি। হাজার হোক তুই আমার পিসতুতো বোন। না, আমি তোমার পিসতুতো বোন নই। না, আমি এতদিনে বুঝতে পেরেছি আমি তোমার মায়ের পেটের বোন। মেনকা, আর তুমি আমার আপন বড়দা। মেনকা, দাদা, তুমি আমার দাদা। এত স্নেহ ভালোবাসায় কোথাও পাবো না, কোথাও পাবো না। দাদা, তুমি আমার দাদা। এত স্নেহ ভালোবাসায় কোথাও পাবো না, কোথাও পাবো না, কোথাও পাবো না দাদা। তোমায় ছেড়ে কোথাও যাব না, এমন দাদা কোথাও পাবো না। তোমায় ছেড়ে কোথাও
কথাটি ভেবো না, এত স্নেহ ভালোবাসা কোথাও পাবো না, কোথাও পাবো না, কোথাও পাবো না। এই মেনকা, এই বলি তুই এসব কি শুরু করেছিস বল? এই কেন ছোট, আমি আবার কি করলাম? কি করিস নি বলতে পারিস? বাবার মুখে মাত্র শুনলাম তুই নাকি আমাদের বিষয় সম্পত্তি সবকিছু ভাগ করে নিতে চাস। এই না রে ছোটদা, এই পর্দা থাকতে এই সংসারে কোনো বিষয় সম্পত্তি আমার চাই না। আরে ওটাই তো আমাদের সবচেয়ে বড় সম্পত্তি রে, তাই সেই সম্পত্তিতে ভাগ বসাতে চাইলে তোকে কিন্তু তার চড়া দাম দিতে হবে। এই বল বল, আমায় কি করতে হবে? আজ থেকে আমার ভরণ পোষণ সবকিছু দায়িত্ব তোর। ছোটদা, আসলে কি হয়েছে জানিস মেনকা, আমি ওই শঙ্কর চৌধুরীর কাছে গান শেখানোর কাজটা ছেড়ে দিয়েছি রে। এবার থেকে তুই পড়াশোনা বন্ধ করে একটা চাকরির সন্ধান কর রে মেনকা। না, মেনকা চাকরি করবে না। আমার শরীরে যতদিন শক্তি আছে ততদিন মেনকাকে আমি কোথাও চাকরি করতে দেব না। কেন বর্দা কেন? এতদিন ধরে তো আমার জন্য তুমি অনেক কিছু করেছো, এইবার আমাকে অন্তত একটু কিছু করতে দাও। না রে মেনকা, দাদা, তোকে আরো পড়তে হবে। দাদা, তোকে অনেক অনেক লেখাপড়া শিখতে হবে। মেয়েদের সব দুর্দশার মূলে আছে তাদের অশিক্ষা, আর মনের সেই অশিক্ষাকে দূর করতে পারলে কোনো মেয়েকে আর ভাত কাপড়ের জন্য মাথায় সিঁদুর পরে পরের বাড়িতে দাসী বৃত্তি করতে যেতে হবে না। বর্দা, কোনোদিন যেতে হবে না। বর্দা, কেন কেন তোমরা আমাকে এত ভালোবাসার লোভ দেখাও? ছেলেবেলাতেই ভগবান যার বাবা মাকে কেড়ে নিয়েছে, নিয়তি চোখের জল দিয়ে যার ভাগ্য রেখাটাকে এঁকে দিয়েছে, সেই ভিখিরি মেয়েটাকে কেন তোমরা এত ভালোবাসা দিও? বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। তার মানে তুমি সারাটা জীবন মামার মতো এরকম হাসি করে কাটিয়ে দেবে? আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে গেয়ে যাবো, দিয়ে যাবো বাড়ি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে গেয়ে যাবো, দিয়ে যাবো বাড়ি। আমরা নদী পাইব ছুটে, চলেছি সাগরের পাড়ে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে। কিন্তু আমাদের নেতার মান সম্মানে টানাটানি করলে আমি তোমাদের হাসি মুখটা বদলে দেবো মেনকা। আপনাদের মতো গুন্ডাদের যিনি নেতা, তার মান সম্মানটা মনে হচ্ছে অনেকদিন আগেই চলে গেছে রতন বাবু। একদম একদম ফালতু কথা বলবে না মেনকা। তোর এই ফালতু কথাগুলো শোনার জন্য তোকে কেউ এখানে নেমন্তন্ন করে ডেকে আনেনি রে রতন। পাগলু, আমাকে না রাখলো, তোরা কিন্তু তোদের মরণকে ডেকে এনেছিস। কোন সাহসে মেনকা ধান কোলে ব্যাপার নিয়ে থানায় অভিযোগ করছো সেটা আমি জানতে চাই। সেটা আমার কাছে নয়, থানায় গিয়ে দারোগা সাহেবের কাছ থেকে জেনে নেবেন। এতক্ষণ নিশ্চয়ই দারোগা সাহেব ওই ধান কলের আসল রহস্যটি জানতেই পেরে গেছে। হ্যাঁ, জেনেছি। ওখানে গিয়ে আমরা জানতে পেরেছি তোমাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওখানে রোজ সন্ধ্যেবেলায় ধর্মসভা আর হরিসভা হয়। বাহ 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 বাহ। তা অফিসার, এই খবরটা জানার জন্য আপনার ওই বাঁ হাতে কতগুলো টাকা এসেছে সেটা জানতে পারি? চালাক! একজন পুলিশ কর্মচারীকে অপমান করার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি, তা তুমি জানো? হ্যাঁ, জানি জানি জানি। আপনারা অনেক কিছু করতে পারেন। আপনারা একটা নিরীহ ছেলেকে লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন। আপনারা একটা অসহায় মেয়েকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে তার
তার উপরে পাশবিক অত্যাচার করে তাকে শেষ করে দিতে পারেন, কিন্তু কিন্তু আপনারা বিক্রি পাশনের মায়ের বুকে তার ছেলেকে ফিরিয়ে দিতে পারেন না। এই সমাজ থেকে চোলাই সাট্টা গুন্ডাবাজি ছিনতাই ডাকাতি এগুলো আপনারা বন্ধ করতে পারেন না। ওসব বক্তৃতা দিয়ে এখানে কোনো লাভ হবে না মেনকা। ধানকলের বিরুদ্ধে তুমি যে অভিযোগটা করেছিলে সেটা তোমাকে তুলে নিতে হবে। অভিযোগ আমি তুলবো না, বরং আপনার তদন্তের রিপোর্টটা নিয়ে আমি আপনার উপরওয়ালার কাছে যাব। যে পথ দিয়ে যাও না কেন মেনকা, তোমাকে এই গ্রামের পথ ধরে যেতে হবে। তখন রাতের অন্ধকারে তোমার এই ইজ্জতটা যদি কেউ লুট করে নেয়, আমি দাঁড়িয়ে থাকবো না। তখন সারা তোদের সবাইকে আমার কাছে নত হবে, না হলে এই গুন্ডাটা তোদের বাড়িতে এসে তোকে কোলে দিয়ে মাল খাওয়াবে। আমার সম্পর্কে বাজে বাজে কথা বললে তোর এই জিভটা টেনে আমি গলায় আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এই গুন্ডাটাকে আমি নিজের হাতে শাস্তি দেবো। জানত একজন রাজনৈতিক কর্মীকে মারধর করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। যে অন্যায়ের প্রতিবাদ করলো তাকে আপনি গুন্ডা বলে ধরে নিয়ে যাচ্ছেন। আরে ওসব লেকচার দিয়ে এখানে কোনো লাভ হবে না। আপনি আমাকে ডিউটি শেখাবেন না ম্যাডাম, আপনি আমাকে ডিউটি শেখাবেন না। চল চল সালা। জয়ন্ত তো কোনো অন্যায় করেনি, আপনি ওকে কেন থানায় নিয়ে যাচ্ছেন? আরে সেটা থানাতে গিয়ে জেনে আসবেন, কারণ আমার এলাকায় পাস করে গুন্ডামি করা চলবে না। যে ছেলেটা কোনোদিন একটা কুকুর বেড়ালকে পর্যন্ত আঘাত করেনি, সে গুন্ডামি করেছে, এটা আমি মানতে পারবো না। আমি কিছুতেই ওকে নিয়ে যেতে দেবো না দারোগা। চল চল হট হট। তুমি কিছু চিন্তা করো না বর্দা, এদের তৈরি করা কোনো আইন কোনো আদালত আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। এই চল সালা, তো কাজ নতুন আইন শেখাবো রে, দণ্ড আইন। চল। যদি নিজের ইজ্জত আর জয়ন্ত জানটা বাজাতে চাস, তাহলে কাল সকালে গিয়ে শঙ্করদার আদালতকে নাক্ষতি মাপতে আজকে আসবি, নহলে দাদার পর শুরু হবে মনের বেজ্জতের পালা। ওরে মেনকা, মেনকা, ওরা যে জয়ন্তকে ধরে নিয়ে গেল, এখন কি হবে রে বোন? কিচ্ছু হবে না বর্দা, কিচ্ছু হবে না। তুমি এত ভাবছো কেন? কিচ্ছু হবে না। এখনো দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে। তুমি দেখো বর্দা, আমি ছোটকে ঠিক ছাড়িয়ে আনবো, আমি ছোটকে ঠিক ছাড়িয়ে আনবো বর্দা। পারবি না রে মেনকা, পারবি না। পুলিশের পোশাক পরে ওরা সব কিছু করতে পারে। লকআপে নিয়ে গিয়ে মারতে মারতে মানুষের হাত পা ভেঙে দেয়, লকআপ থেকে বন্দি উধাও হয়ে যায়, মরে যায়। কোন অপরাধে তুমি আমাদের এত বড় শাস্তি দিলে? না বর্দা না, তোমার অপরাধ নয়, সব অপরাধ আমার। আমার জন্য ওরা চোরটাকে ধরে নিয়ে গেছে। তাই তাই আমি তোমাকে বলছি, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না বর্দা। আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার ভাইকে ঠিক তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো বর্দা। মেনকা, আমি তোমার ভাইকে ঠিক তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। মেনকা, হ্যাঁ বর্দা, এই বাম্মা মরা মেয়েটাকে তুমি নতুন জীবন দিয়েছো। প্রয়োজন হলে আমার এই জীবনটার বিনিময়েও আমি তোমার ভাইকে ঠিক করে ফিরিয়ে আনবো বর্দা। আমি তোমার ভাইকে ঠিক করে ফিরিয়ে আনবো। মেনকা, আসবে আসবে, কান টানলেই মাথা আসবে। শঙ্কর চৌধুরীর সঙ্গে বেইমানি করে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারেনি, সেটা এবার সবাইকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ বুঝবে স্যার, কাল গজানন দারোগা ওই জয়ন্তকে থানায় ঢুকিয়েছে। ওর পকেট থেকে পিস্তল পাওয়া গেছে বলে কেসও লেখা হয়ে গেছে স্যার। গুড, ভেরি গুড। সালা কুচো বলেছি তবে আর কাক বলে ফর্সা হবে। এবার দেখবো ওই মেনকার তেজটা আমি ভাঙতে পারি কিনা। স্যার, এর জন্য তো আপনি তো মেনকাকে অ্যারেস্ট করতে পারতেন। রতন, তোকে আমি আগেও বলেছি আবারও বলছি, আমাকে জ্ঞান দিবি না। শয়তানিতে আমি তোদের গুরুদেব, সব রোগীর জন্য এক ওষুধ দিতে নেই, বলে যাস না। মেনকা একটা মেয়ে মানুষ। ও, তার মানে আপনি ওকে আমি স্বর্গ থেকে নরকে টেনে নামাবো। যে ধান কলটাকেও আমার বন্ধ করতে চেয়েছিল, সে ধান কলটা রোজ সন্ধ্যাবেলা ওকে পায়ে ঘুঙুর বেঁধে নাচতে হবে। ঠিক ঠিক স্যার ঠিক।
ওর মতো মেয়েকে সাহায্য করার এটাই সবচেয়ে সহজ আর পুরনো রাস্তা। পুরনো যুগটা এখন কিন্তু শেষ হয়ে গেছে রতন বাবু। সমাজ এখন মেয়েদেরকে মানুষ ভাবতে বাধ্য হয়েছে। আরে মেনকা দেবী, আসুন আসুন মেনকা দেবী আসুন। ও তুমি তাহলে মেনকা? কিছু মনে করবেন না স্যার, যাত্রার মুখ থেকে তুমি সম্বোধনটা শুনতে আমার মোটেই ভালো লাগে না। কাজেই আপনি আমাকে আপনি করেই কথা বলবেন। তার মানে তুমি সরি 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 আপনি বুঝি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এখানে এসেছেন? আমি আপনার কাছে একটা প্রশ্নের জবাব চাইতে এসেছি। কেন আপনি মিথ্যে কেস দিয়ে আমার ছোটটাকে জোর করে আটকে রেখেছেন? তার আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের জবাব চাই। এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবেসে নেতার আসনে বসিয়েছে, তুমি কেন সেই নেতার আসনটাকে কালি মাখে দিতে চাইছো? 2 নম্বরই আর ধাপ্পাবাজির টাকা দিয়ে আপনি জনগণের নেতা হয়ে বসে আছেন। সাধারণ মানুষের আপনি অনেক ক্ষতি করেছেন। টাকার জোরে আপনি মুখোশ পরে সমাজের ভগবান হয়ে বসে আছেন। আপনার সেই ভগবানের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলতে চাই। ওই ভরের মোটর থেকে আমি রাজ মুকুটটা ছিনিয়ে আনতে চাই। তুমি কি অনেক বড় কথা বলছো মেনকা? কি করবো বলুন, গরিবের মেয়ে হলেও সামান্য একটু লেখাপড়া করার সুযোগ যে আমি পেয়েছিলাম, ওই কলেজের দেওয়ালে ঘুঁটে দিয়ে কিংবা আপনার মতো বোমা মেরে সার্টিফিকেটটা কিন্তু আমি পাইনি। আরে সব কথা করে কোনো লাভ নেই। তোমার মতো একটা সামান্য মেয়ে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভুলে যাবেন না, প্রীতিলতা ওয়াদে তার মাতঙ্গিনী হাজরা ইন্দিরা গান্ধীও কিন্তু সামান্য একজন মেয়ে মানুষই ছিলেন। শোনো মেনকা, তোমার দাদাকে আমি লকআপ থেকে ছাড়িয়ে দিতে পারি, প্রয়োজনে কিছু নগদ টাকাও দিতে পারি। বিনিময়ে এই আন্দোলনটাকে তোমাকে বন্ধ করতেই হবে। এই এতক্ষণে আপনাকে চিনতে আমার একটু বেশি সুবিধে হলো স্যার। মেনকা, আসলে কি জানেন, মানুষকে নিয়ে একটাই প্রবলেম, প্রথম দেখাতে তাকে জানোয়ার বলে চেনাই যায় না। তুমি কি অনেক বড় বড় কথা বলছো মেনকা? ভালোই ভালোই বলছি আমাদের পথ থেকে সরে দাঁড়াও, না হলে কি করবেন? কি করবেন? আপনাদের এই পোশাক গুন্ডাদেরকে দিয়ে আমায় খুন করাবেন? না 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 না, অত সহজে তোমার শাস্তিটা শেষ হবে না। তোমাকে আমি বাঁচিয়ে রেখে সারাটা জীবন ধরে যন্ত্রণায় ক্ষত বিক্ষত করব। যে নারীত্বের অহংকার নিয়ে তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, সেই নারীত্বটাকে তোমার জীবনের সবচেয়ে চরম অভিশাপ করে তুলব। তোমাকে দেখে এদেশে সব মেয়েরা লজ্জায় ঘোমটার আড়ালে মুখ লুকোবে। আপনি ভুলে যাবেন না স্যার, কোনো মেয়ে কোনোদিন নিজের লজ্জা ঢাকার জন্য মাথায় ঘোমটা দেয়নি। আপনাদের মতো কিছু পুরুষদের ব্যভিচার দেখে এদেশের মেয়েরা প্রথম মাথায় ঘোমটা তুলে নিয়েছিল। আবার আপনাদেরকে সেই লজ্জা থেকে মুক্তি দেওয়ার জন্য মেয়েরা ঘোমটাটাকে বিদায়ও দিয়ে দিয়েছিল। কিন্তু আজকালকার দিনে আপনাদের এই অন্যায় অত্যাচার দেখে আমাদের সে হারিয়ে যাওয়া মা বোনেরা আমার কানে কানে কি বলছে জানেন? কি বলছে? বলো কি বলছে? বলছি, বাঁচিয়ে রাখিস ইজ্জতার এই জীবনের দামটা, মেনকা মাথায় গেল ঘোমটা, মেনকা মাথায় গেল ঘোমটা, মেনকা মাথায় গেল ঘোমটা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা, এ মা বোনেদের খেমটা নাচায় পরের বউকে পথে নামায়। এরা মা বোনেদের খেমটা নাচায় পরের বউকে পথে নামায়। এরা নিজের স্বার্থে খুন করে আর দোষ রাখে না গায়। এরা নিজের স্বার্থে খুন করে আর দোষ রাখে না গায়। এদের চিনে রাখি গোবিন্দ 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 এদের জেনে রাখি গোবিন্দ 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 এদের চিনে রাখি গোবিন্দ 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 এদের জেনে রাখি গোবিন্দ 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 এদের মনটা শুধুই নান্দা এদের মনটা শুধুই নান্দা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল শোনো মেনকা, তোমার দাদা জয়ন্ত যদি 7 বছর জেলের ঘানি ঘোরাতে হয় তার জন্য দায়ী থাকবে কিন্তু তুমি। না, আমার দাদা 7 বছর জেলের ঘানি টানবে না। কারণ কি জানেন, মাঝে মাঝে মিথ্যের মেঘ সূর্যকে আড়াল করে দিতে পারে ঠিকই, কিন্তু সকালকে আটকে রাখতে পারে না। তুমি কিন্তু এখনো আমাকে চিনতে পারোনি। আপনি নিজে নিজে কি জানেন না স্যার? তাই তো এক গলা পাকে ডুবে থেকেও নিজেকে আপনি পদ্ম ভুল মনে করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার,
ছাগলের মাথাতে সিংহ জ্বালি তাকে সিংহের মর্যাদা দেওয়া যায় না। ওকে মেনকা, মশা एक मच्छर भी आदमी को हिजड़ा बना देती है। সারা পুজো বলেছি, তবে আর কাক বলে ফর্সা হবে। মেয়েটা বোধ হয় আমাকে অপমান করে গেল। বোধ হয় নয় স্যার, অপমানে চূড়ান্ত করে গেল। তার মানে তুই কি বলতে চাস? হ্যাঁ বল, আমাকে ভালো করে বুঝিয়ে বল, কি বলতে চাইছিস? এমন ভাবে শাস্তি দেব যে ও কোনোদিনই আমার কাছ থেকে রেহাই পাবে না। আচ্ছা তুই বর্ধমান থানা থেকে কি খবর নিয়েছিস সেটাই বল। এই দেখুন স্যার, ছবি সমেত পুলিশের রিপোর্টটা বেরিয়েছে। ওখানকার পুলিশ ব্যাংক ডাকাতির জন্য বাবলা নামে একটা ছেলেকে খুঁজছে, আর আমাদের ধানকলের সেই পল্টনই হচ্ছে ওখানকার সেই বাবলা। চমৎকার চমৎকার, এই ছেলেটাই হবে আমার তুরুপের তাস। তুই এখনই পল্টনকে ডেকে পাঠা। পল্টনকে ডেকে পাঠাতে হয় না স্যার, মরার গন্ধ শুকে এসে নিজে থেকেই ভাগাড়ে এসে হাজির হয়। কেউ কখন নিজেতে ভাগাড়ে আসে না পল্টন। কিন্তু আমি আসি যখন যে এলাকায় ধান্দা করি সেখানকার বাদশার কাছ থেকে একটা ছোট্ট লাইসেন্স নিয়ে রাখি। কিন্তু আমি যে এলাকার বাসা, এই কথা তুমি জানলে কি করে? পাক্কা শিকারি বাগের পায়ের ছাপ দেখেই তার পরিচয়টা জেনে যায় স্যার। এই এলাকায় তুমি কি কাজ করতে চাও? সব কোচ টাকার জন্য আমি চুরি, ছিনতাই, ডাকাতি, প্রয়োজন হলে খুন পর্যন্ত করতে পারি। না না না, কোনো খুনে আমি একদম পছন্দ করি না। তাই আমার কাছে লাইসেন্স পেতে হলে আমার জন্য তোমাকে একটা নিরামিষ কাজ করে দিতে হবে। কাজটা বলুন। তোমাকে একটা বিয়ে করতে হবে। কি বললেন? বিয়ে? হ্যাঁ, পাত্রী আমি নিজে পছন্দ করে দেবো। না স্যার, ও কাজটা আমায় দিয়ে হবে না স্যার। হতে হবে, এই কাজটা তোমার দ্বারাই হবে, কারণ আমাদের এমন এক ছেলেকে চাই যাকে এই এলাকার কেউ চেনে না। না স্যার। আরে বাবা, তোমাকে বিয়ে করে ওকে নিয়ে ঘর সংসার করতে হবে না। তুমি শুধু বিয়ে করে আমার দান করে তুলে দেবে, ব্যাস। না স্যার, মানুষ হলো মানুষের সমাজটাকে আমি বড্ড ঘৃণা করি, তাই প্রেম, বিয়ে, ভালোবাসা এসব কথাগুলো আমার জীবনে মোচা মাছের মতো গন্ধ ছড়ায়। তাই আপনি আমার সেলাম নেবেন স্যার। এই পল্টন কখনো মেয়ে মানুষের কারবার করে না। এই শঙ্কর চৌধুরীর মুখের উপর আজ পর্যন্ত কেউ না শব্দটা উচ্চারণ করেনি, বাবলা। বাবলা? বাবলা কাকে বলছেন স্যার? যে ছেলেটা বর্ধমান থানা থেকে পালিয়ে এসেছে, যে ছেলেটা পল্টনের পরিচয়ে আমার ধান কলেজে উঠেছে। তো ফালতু কথা একদম বলবেন না স্যার, মুখ সামলে কথা বলবেন। আরে ছবি সমেত পুলিশের রিপোর্টটা সেই কথাই বলছে, পল্টন না বাবলা। আমি इस खेल का एक महा खिलाड़ी है। হয় তুমি আমার কথা মতো কাজ করবে, না ওই কাগজটা আমি পুলিশের হাতে। আমিও পুলিশের হাতে ধরা পড়ার জন্য চুপচাপ বসে থাকবো না স্যার। পালাতে তুমি পারবে না, কারণ যেদিন থেকে তুমি এই ধানকুলে পাও দিয়েছো না, সেদিন থেকে আমাদের চারটা ছেলে বাজ পাখির মতো তোমার উপর নজর রেখেছে, বাবলা। হয় তুমি আমাদের কথা মতো কাজ করবে, না হয় তোমাকে জেল খাটতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি বেছে নাও। শালা, জীবনে যত শয়তানের সঙ্গে সংগত করেছি, আপনি শালা তাদের বাপের নাম ভুলিয়ে দিতে পারেন। এটা প্রশংসা না গালাগাল? দুটোই। এবার বলুন, মাল করে কি পাবো? এক পেটি না, দু পেটি। শঙ্কর চৌধুরী সবসময় এক কথা বলে, পল্টন। আমিও তাই বলি স্যার। তাই যদি পোষায় তাহলে রাখুন, আর না হলে ছেড়ে দিন। পুলিশও ধরিয়ে দিন আমায়। একবার যখন জেনে গেছি স্যার যে কাজটা আমায় ছাড়া হবে না, তখন আমি তার ফায়দাটা ঠিক তুলে নেব স্যার, ঠিক তুলে নেব। इस खेल का हम भी एक महा खिलाड़ी हैं। সারা পুজো বলেছি, তবে আর কাক বলে ফর্সা হবে। আপনাকে কিস্তি মাফ করে গেল স্যার।
উপায় নেই, উপায় নেই। ওই মেনকার মতো সাপকে জব্দ করতে হলে ওই দু পেটিতে আমাদের রাজি হতে হবে। কি না? আমি কিন্তু আগে না মানে না আমি কিন্তু এই দুপেটি নিচে আমি কিন্তু মত দিতে পারছি না বাবু। গতকালে তোমার সাথে আমার এক পেটিতে পাকা কথা হয়ে গেছিল ত্রিভুবন। হ্যাঁ হয়েছিল হয়েছিল হয়েছিল, কিন্তু একবার কথাটা ভেবে দেখুন, ওই ওই ছেলেটা যদি দুপেটি পায় তাহলে আমি কেন দুপেটি পাবো না মামা শ্বশুর হয়ে স্যার? ত্রিভুবন, একবার আমার ব্যাপারটা একটু ভেবে দেখুন স্যার। ওকের মত করাতে হবে, মেনকা দাদাদেরকে মত করাতে হবে, তারপরে আগে কিছু বিয়ে বাড়িতে লোকজন খাওয়া দাওয়া গয়না কাটিয়ে এইসব আর কি চাই তো নাকি? কিচ্ছু করতে হবে না, শাখা সিঁদুরে মেয়ে দেবে। তাই কি হয় বাবু? তাই বললি কি হয়? আমার একটা সমাজে প্রেস্টিজ বলে ব্যাপার আছে না? যত হোক স্বাধীনতা সংগ্রামী করা আমি একজন মহামান্য মানুষ। তাছাড়া ধরুন এই সব লোকজন টন এইসব খাওয়া দাওয়া তো করাতেই হবে। কি বলছো ত্রিভুবন, তুমি স্বাধীনতা সংগ্রামী? হ্যাঁ, আমি স্বাধীনতা সংগ্রামী। এই দেশটাকে তো আমরাই স্বাধীন করেছিলাম। কিন্তু দেখো দেখো, যারা স্বাধীন আবার করেছিল, মানে আমার মতো কিছু কিছু মানুষ, তারা কিন্তু আজকে আর বেঁচে নেই। তারা কিন্তু ছবি হয়ে দেওয়ালে ঝুলছে। কিন্তু আজকের দেশের নেতারা দেখো, আজকের দেশের নেতারা এই ভারতবর্ষটাকে বিক্রি করার জন্য হরিলুট চালিয়ে দিচ্ছে। তারা কিন্তু সেই হরিলুটের টাকাটাকে ওই বিদেশি ব্যাংকে তারা জমা করছে। আমি কিন্তু আমার এই স্বদেশি ব্যাংকে জমা রাখবো বাবু। বেশ, তাহলে পরশু ভালো দিন আছে, ওই দিনে বিয়েটা দিয়ে দাও। একদম একদম কথা পাকা বাবু, কথা একদম পাকা। এই দেখুন আজকের এই শুভক্ষণে একটু একটু মিষ্টি মুখ অন্তত একটু জানি কিচ্ছু নেই আপনার কাছে। বাবু যদি কিছু না পারেন অন্তত একটা সিগারেট অন্তত দিন। সিগারেট? হ্যাঁ সিগারেট। এদিকে এসো। এই দেখুন সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, এই কথাটা সবাই জানে। আমি সিগারেট খাবো না, ধরুন সিগারেট খাবো না, শরীর পক্ষে প্রচন্ড ক্ষতিকর। তাই ওই সিগারেট আগুনও দিতে হবে না, কারণ আমরা হলাম এই ভারতবাসীরা, আমরা হচ্ছে হনুমানের বংশধর। নিজেদের লেজে যখন আগুন লাগে না, সেই লেজের আগুনটাকে নিজের মুখেই পুড়িয়ে কালো করে দিতে পারি। পুড়িয়ে দেবো। এতদিন ধরে যত বই আমি পড়েছি সব আমি পুড়িয়ে দেবো। ওই বইগুলো মানুষকে ভুল সত্য শেখায়, ওর মধ্যে কোনো সত্য নেই। আমাদের মতো গরিব মানুষদের জন্য কোনো সত্য নেই, ন্যায় নেই, ধর্ম নেই, বিচার নেই, কিচ্ছু নেই। আমাদের কোনো আইন আদালত বিচার ব্যবস্থা কিচ্ছু নেই রে। একদল আমাদের জুতো মারবে আর আমরা মুখ বুজে সেই মার সহ্য করব। এই দুনিয়ায় গরিব মানুষেরা শুধু একটাই অধিকার পেয়েছে, মার খাবার অধিকার। মরবে, জয়ন্ত বাবু এবার মরবে। না মরবে না, ছোটদা মরবে না। আমাকে মারো বড়দা, তুমি আমাকে মারো। আমার জন্য এই সংসারে এত বড় অশান্তি এসেছে। আমি যদি ওদের নীতি রাজনীতির মধ্যে নিজেকে না জড়াতাম তাহলে ছোটদাকে ওরা ধরে নিয়ে যেত না। ছোটদাকে তোর কোনো দোষ নেই বোন। আমাদের ভাগ্যকে তো কেউ খণ্ডাতে পারবে না। নইলে অমন একটা মানুষের ছেলে হয়ে জন্মাবো কেন বল? জয়ন্ত হাজতে পচে মরছে আর বাবা চোলাই নিয়ে সদাই ব্যস্ত। না মামা কিছু করতে পারবে না, মামা কিছুই করতে পারবে না। যদি কেউ কিছু করতে পারে সেটা আমি পারবো বড়দা। কিন্তু তুই তোর চেষ্টার কোনো ত্রুটি রাখিসনি বোন। হ্যাঁ দাদা, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যে চেষ্টা করলে সহজেই ছোটদাকে ছাড়িয়ে আনা যেত, সেই সহজ কাজটাই তো আমি করিনি। সহজ কাজ তুই কি করতে চাস মেনকা? আমি শঙ্কর চৌধুরীর কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাইবো। আমি শঙ্কর চৌধুরীর কাছ থেকে যেমন করে হোক ছোটদার মুক্তিটা আমি ভিক্ষা চেয়ে নিয়ে আসবো। মেনকা না, তুইও যদি অন্যায়ের সামনে মাথাটা নামিয়ে দিস তাহলে সত্যটা যে দাঁড়াবার জায়গা পাবে না বোন। বড়দা, সত্য আর আদর্শ দিয়ে গর্ব করা যায়, কিন্তু তা দিয়ে তো তোমার চোখের জল মুছিয়ে দেওয়া যায় না বড়দা। আমার জন্য এই সংসারের সবাইকে এত শাস্তি দেওয়ার কোনো অধিকার আমার নেই বড়দা, কোনো অধিকার আমার নেই। না, কারণ আদর্শকে বিক্রি করে আমি সংসারের শান্তি কিনতে চাই না রে বোন। আমি যদি তোর মুখের দিকে তাকিয়ে
আমার ভাইয়ের কথা ভুলে যেতে না পারি, তাহলে তাহলে আর কোনোদিন তুই আমাকে বড়দা বলে ডাকিস না মেনকা, বড়দা বলে ডাকিস না। তাহলে কি ছোটদাই 7টা বছর জেল কাটবে? এটা আমি কেমন করে মেনে নেব বলো বড়দা? কেমন করে মেনে নেব? এটা যে আমি মানতে পারবো না বড়দা। না রে না, না 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 না, জয়ন্তের কিছুতেই জেল হবে না নীলমাধব। প্রভুর ইচ্ছাই দিন তাকছি তাকে কংসের কারাগার থেকে আমরা ওকে ঠিক মুক্ত করে নিয়ে আসতে পারবো। আপনি সত্যি বলছেন তো ভট্টাচার্য মশাই? এই দেখো, যে মুখে দিবারাত্ম প্রভুর নাম উচ্চারণ করি, সেই শ্রীমুখে কখনো মিথ্যা বাক্য উচ্চারণ করা যায় না। কেমন করে আপনি আমার ছোটকে ছাড়িয়ে আনবেন সেটাকে বলুন। মানে এই প্রতিবেশীর বিপদে চুপ করে ঘরে বসে থাকতে পারলাম না, তাই তো আমরা সবাই মিলে ওই শঙ্কর বাবুর চরণে শরণ নিলাম। শঙ্করধারী জয়ন্তকে ছাড়িয়ে আনার সব দায়িত্ব তিনি নিজের মাথায় তুলে নিয়েছেন। গিরিগোবর্ধন দিন কিন্তু তার বদলে তিনি কি শর্ত রেখেছেন সেটা দয়া করে বলবেন কি? কোনো শর্ত নেই সুলোচনে, কোনো শর্ত নেই। ত্রিভুবন তো নিচে তার সঙ্গে কথা বলে এসছে। কয়ে দিন তাকছি তাক না, মানে ত্রিভুবন ভেতরে সব হলো না। এসে গেছি এই জিনিসপত্রগুলো ফর্দটা দেখে শুনে একটু মিলিয়ে নিচ্ছিলাম আর কি, একটু লেট হয়ে গেল। এ কি বাবা, এসব তুমি কি নিয়ে এসছো? আরে এই বিয়ের জিনিস সব, শাড়ি মালা টালা সব নিয়ে এসেছি, সব কিছু। হ্যাঁ তোর বিয়ে? হ্যাঁ দেখাবে কি, একদম বরকে আশীর্বাদ পর্যন্ত করে এসেছি। জানিস সেই বরটা হচ্ছে যারা রাজপুত্রর মতো আমাদের মেনকার সাথে দারুণ মানাবে, এবং বর্ধমানের ছেলে জানিস, ব্যাংকে চাকরিও করে। হুট করে বিয়ে বললেই বিয়ে? কিন্তু এইসব বিষয়ে তোমার আমার সঙ্গে আলোচনা করা উচিত ছিল মামা। বিয়ের জন্য আমি এখন মোটেই প্রস্তুত নই। মানে একজন অবলা মেয়ে মানুষের মুখে এমন কথা মানায় না। দিন তাকছি তাক। এখানে দাঁড়িয়ে আর একটা কথা বললে আমি অবলা না সবলা সেটা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। এই দেখো রেগে যাচ্ছে, মানে আমার বোঝার কোনো প্রয়োজন নেই। আমি তোমার বিবাহের দিনই তোমার কানে মন্ত্র দিয়ে যাবো, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। দিন তাকছি তাক। ওই জঞ্জালগুলো নর্দমায় ফেলে দিয়ে আয় মেনকা। কি বলছিস সুদাময়? আমি এইভাবে আমি তোর বিয়ে কিছুতেই হতে দেব না। কেন? বিয়ে দিতেই হবে। আমি পাত্রকে দেখে শুনে সব পছন্দ করে এলাম, আর তুই বলছিস তুই মেনকার বিয়ে কিছুতেই হতে দিবি না? না, দেব না। ও, আমার চেয়ে তোর দরদটা বেশি উতলে উঠেছে, তাই না? বেশি উতলে উঠেছে। যদি ওই মেনকার বিয়ে হতে না দিস না, তোকে এই মুহূর্তে আমি বাড়ি থেকে তোকে এই লাথি মেরে আমি দূর করে দেবো। বাবা, আর এক পায়ে বলে আমি কিন্তু বাবা বলে তোমার সম্মান রাখবো না। বড়দা, কি করছো তোমরা? মামা, আমি তোমাকে বলছি আমি বিয়েতে রাজি। না রে মেনকা, না, আমার কথা শোন। বিয়ে নয় রে মেনকা, বলি। তবু যে এছাড়া আমার আর কোনো উপায় নেই বড়দা। এই সংসারে সবার মঙ্গলের জন্য এই বিয়েটা মেনে নিতেই হবে বড়দা। তা না হলে আমি ছোটদাকে ফিরিয়ে আনবো কেমন করে? আমি যে তোমাকে কথা দিয়েছি বড়দা, সে কথা রাখবো কেমন করে বড়দা? যাও বড়দা যাও, তোমার বোনের বিয়ের বরণডালাটা তুমি ঘরের ভিতরে নিয়ে যাও। না মামা কখনো আমার সর্বনাশ করতে পারে না। এই সংসারে সবার মঙ্গল কামনায় এই বিয়েটা তুমি মেনে নাও বড়দা। গায়ের সবাইকে নিমন্ত্রণ করে এসো। আমার অধিবাস হবে, বিয়ে হবে, তোমার মেনকা সিঁদুর পরে শ্বশুর বাড়ি যাবে। সানাই দাঁতের খবর দাও, বাজনা দাঁতের আসতে বলো, আজ তোমার মেনকার বিয়ে বড়দা, আজ তোমার সাথে বিয়ে নয়, বলি। শঙ্কর চৌধুরীর শয়তানি হাড়ি কাটে আরেকটা মেয়ের মান ইজ্জতের মাথা কাটা গেল। কাল বরের সাজে পল্টন বিয়ে করতে গেছে, আর একটু পরেই নতুন বউকে নিয়ে এসে তুলবে এই ধান কলে। বউ নয়, আমার মতো একটা কুসুম যে ফোটবার আগেই কলিটাকে ওরা গাছ থেকে টেনে ছিঁড়ে আনবে,
তারপর একটা একটা করে পাতাগুলোকে ওরা ছিঁড়ে ফেলবে মাটিতে। একদিন একদিন সেই ফুলটা গন্ধহীন ফুল হয়ে এই ধানকলের ফুলদানিতে সাজানো থাকবে। ঠিক বলেছিস। প্রথম প্রথম সবাই এসে তোর মতো এখানে কান্নাকাটি করে, তারপর ধীরে ধীরে সব সহ্য হয়ে যায়। কিন্তু কিন্তু ব্যথাটা ভোলা যায় না রে রতনদা। বুকের ভেতর সব সময় একটা কল ভাঙার মেশিন চলতে থাকে, আর বাইরের কান্নাটা জমে পাথর হয়ে যায়। দূর শালা, আরে তুই তো সৎ মায়ের সংসারে মানুষ হয়েছিস। আরে যে সৎ মা নিজেই তোকে এখানে বিক্রি করে দিয়েছে, তবু তুই সৎ মায়ের সংসারের জন্য এখনো কান্নাকাটি করিস? না রে রতনদা না, সৎমার সংসারের জন্য আমি কাঁদি না। আমি সেই অজানা সংসারটার জন্য কাঁদি, যে সংসারটাকে কোনোদিন চোখে দেখলাম না, যে সংসারটার কোনোদিন স্বাদ পেলাম না, সেই অজানা সংসারটার জন্যই আমি কাঁদি। আরো বল, আরো বল, ওই সিনেমা দেখা গল্পগুলোর মতো বল। আমি স্বামী চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম, আর এইসব কথাগুলো বল, আর আমি সারা দু হাত তুলে হাত তালে দিয়ে। ঠাট্টা করিস না, ঠাট্টা করিস না রতনদা। সব মেয়েরাই মা হতে চায়, মা না হলে মেয়েদের জীবন যে সম্পন্ন হয় না। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। ওই সিনেমায় দেখা গল্পগুলোর মতো সব মিথ্যে। আরে আমাকে কুসুম মা চেনাস না রে, মা চেনাস না। আমার মা আমাকে জন্মের পর ওই শ্মশানের রাস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কি বলছিস তুই? বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে যা শ্মশানের ওই চিরু ডোমকে গিয়ে জিজ্ঞেস করে আয়। ওই আমাকে ওই শাস্তাপুর থেকে তুলে নিয়ে এসে শ্মশানের বট গাছের তলায় শুয়ে দিয়েছিল। শ্মশান যাত্রীরা আমার মুখে দুটো দুধ বিস্কুট তুলে দিত বলে আমি বেঁচে আছিস। রাস্তার কুকুরগুলো যেমন অবহেলায় মানুষ হয়, এই রতনও সালা রাস্তায় পড়ে অবহেলায় মানুষ হয়েছে। জানিস কুসুম, একদিন খিদের জ্বালায় পাড়ার মোড়ের দোকান থেকে একটা পাউরুটি চুরি করেছিলাম বলে দোকানের মালিক আমার গায়ে গরম জল ছুড়ে দিয়েছিল। আমার সারা গা জ্বলে যাচ্ছিল। সেই জ্বালায় ছটফট করতে করতে আমি যখন দৌড়াচ্ছি তখন আমার মুখ দিয়ে একটাই শব্দ ভেসে এসেছিল, মা মা। আমার মা, মা কোথায় আমার? আমি ওই শিবরাম থেকে জিজ্ঞেস করি, দাদু দাদু আমার মা কোথায়? আমার মা। দাদু সেদিন কিছু বলতে চায়নি। অনেক জোরাজোরি করার পর একদিন দাদু দূর থেকে দেখিয়ে দেয় আমার মাকে লাল রঙের মারুতিতে। বরের পাশে বসে আছে একটি সোহাগী স্ত্রী, আর তার মূর্তির ফসলে আমি পথের ধারে দাঁড়িয়ে চুপ কর রতনদা, তুই চুপ কর। কলঙ্কের ভয়ে যে মা তার সন্তানকে ফেলে গেছিল, সেই মায়ের গর্ভকে তুই কলঙ্কিত করিস না। যে পুরুষ সেই মাকে কলঙ্কিত করেছিল, সেই পুরুষের নামে তুই মাটিতে লাথি মার। দোষ শালা, আমি এই সমাজটাকে মানি না। এই সমাজটা শালা আমাকে রাস্তার কুকুর করে রেখেছিল। আমি শালা এই সমাজের মুখে লাথি মারি। আমার কাছে একজনই দেবতা, সে হচ্ছে শঙ্কর চৌধুরী। আজ ওই মানুষটা যদি না থাকতো, এই শালা রতনকে শালা এই সমাজটা কুকুর করে রেখে দিত। আজ শঙ্কর চৌধুরী দয়ায় আমি শালা গুন্ডামি, মস্তানি, রাজনীতি করে অনেক অনেক টাকা রোজগার করেছি। তাই আমার কাছে এখন একটাই মন্ত্র, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা জোর, আর ভালোবাসা তার। আর সারা আমার জীবনে সালা একটাই মকসদ, খাও পিও জিও আর রেস্ট করো। হবে না, তোদের নতুন বউকে আমরা সবাই মিলে নেচে নেচে বরণ করে ঘরে তুলবো। এই টগর ঠাট্টা করিস না, বল নতুন বউয়ের জন্য কোন ঘরটা সাজিয়ে রেখেছিস? এই বড় ঘরটাই তোর জন্য থাকার ব্যবস্থা করেছি। আর শোন, পরিষ্কার চাদর বিছানা দিবি, নোংরা মাল দিয়ে কাজ চালাবি না। কেন? যে আসছে সে কোথাকার মহারানী? মহারানী হলেও যাই হোক, কাল থেকে তো তাকে লম্ফ জেলে দরজায় দাঁড়াতেই হবে। তাহলে একটা রাতের জন্য বোম্বাই চাদরের ব্যবস্থা করে কি লাভ? আরে সেসব তোর জানার দরকার নেই। তোকে যা বললাম তুই সেটাই করবি। আমার কাছে যে হুকুম আছে
আমি সেটাই তোকে বললাম। আর শোন, বেশি পেঁয়াজি দেখাবি না, মনে করে রাখবি মেয়ে মানুষের শরীরের রং বেশি দিন টাটকা থাকে না। ধান মান জওয়ানি এই সবই শুধু পদ্ম পাতার পানি, মনে রাখিস কথাটা। ওই দেখ রে কুসুম, নতুন বর্বও আসছে। খাই দিবি, ঠিক আছে? আমাকে দে। এসো এসো, আজ থেকে এটাই তোমার নতুন ঘর, সব দেখে শুনে বুঝে নাও। এসো এসো ভাই এসো। আমার নাম টগর, তুমি আমাকে দিদি বলেই ডাকবে। তোমার নাম কি ভাই? আমার নাম মেনকা। বাহ, ভারী সুন্দর নাম। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর নাম। তোদের এ বাড়িতেও নামটা দারুণ মানাবে। এই ঘরটা আজ থেকে তোমার। তাড়াহুড়োতে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি, তুমি এরপর নিজের মনের মতো করে সাজিয়ে দিও, কেমন? নাও, গেস্ট তো বাড়িতে এসেছো, একটু শরবত খেয়ে নাও। না না, আমি এখন শরবত খাবো না, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তাই বলে কি হয়? শুধু মুখে থাকবে? নাও, একটু খেয়ে নাও। নাও নাও, খেয়ে নাও, এরপর কখন কি জুটবে তার কোনো ঠিক আছে নাকি? আরে কেন জুটবে না? আরে তোমরা আসবে বলে তো আমি ফকিরের দোকান থেকে মুরগির ঝোল আর পরোটা আনিয়ে দিয়েছি। আরে বাস, আরে দারুণ করেছিস তো। তাহলে দে দে, দুটো খেয়ে দে, কেটে পড়ি। কেটে পড়ি মানে? কোথায় যাবে তুমি? কেন? আজ রাতে মাথা গোঁজার মতো একটা ঠাই জোগাড় করতে হতো নাকি? কেন? তোমার নিজের বাড়ি থাকতে তুমি অন্য কোথাও যাবে কেন? দেখটা কর কি বলে, নিজের বাড়ি। আরে আমার সব বাড়ি বাড়ি নাই, এটা হলো আসলে টগরের বাড়ি। ওকে এনে বসে দরকার ছিল, ঠিক আছে ব্যাস, এবার আবার ছুটি। ছুটি মানে? এসব কি বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি তোমার বিয়ে করে বউ। বউ? পল্টন, আজকে রাতে ওসব কথা থাক না। এসো ভাই, এসো, তুমি ভেতরে এসো। না না, আমি ভিতরে যাব না। প্রথম থেকে এই বিয়ের ব্যাপারটা আমার জন্য কেন অদ্ভুত মতন লাগছিল। আচ্ছা, সত্য করে বলো তো, তুমি আমায় এরা এরা কারা? তোমার বাড়ির লোকজন সব কোথায়? তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? শুনবে শুনবে শুনবে, তুমি কোথায় এসেছো? এটা হলো শঙ্কর চৌধুরীর ধানকল। না, এটা কখনোই হতে পারে না। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। এটাই সত্যি, এটাই সত্যি। পল্টন, তুমি আর একটা কথাও কিন্তু বলবে না। না, প্রথম রাতেও সত্যি কথাগুলো জেনে নেওয়া দরকার। বলো। টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে অভিনয় করে আমি তোমায় বিয়ে করে নিয়ে এসেছি এখানে। You bastard! কেন তুমি আমাকে তোমার সর্বনাশ করলে বলো? কেন, কেন, কেন? সর্বনাশ আমি তোমার করিনি মেনকা, সর্বনাশ করেছো তোমার নিজের মামা। বাবা, হ্যাঁ মামা, টাকার বিনিময়ে শঙ্কর চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে তোমার মামা। আর আমি বিয়ে না করলে আর আমার সমাজ যে কেউ গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসতো তোমায়। আমি তোমাদের কাউকে ছাড়বো না শয়তান, আমি তোমাদের কাউকে ছাড়বো না। তোমাদের সব কথা করে পুলিশের হাতে তুলে দেবো। কি? কারাতে? পুলিশ? পুলিশ? সালা বলে কিনা পুলিশ দেখাচ্ছে, সালা পুলিশ। আরে সালা পুলিশই তোর সর্বনাশের পালার পালাকার হয়ে আছে রে, সালা পুলিশে দেবে। এই মেনকাকেও তুই চিনিস না রে শয়তান। আমি নিজের হাতে তোকে খুন করে আমি ফাঁসিতে কি আমার মাথাটা ঘুরছে কেন? আমার হাত পাগুলো অবশ্যই আসছে কেন? তোমরা এই এই সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমরা আমায় কি খাইয়েছো? ওষুধ, ওষুধ খাইছি ওষুধ। যে ওষুধের নেশায় একটু করে অসাড় হয়ে যাবে তুমি, তারপর এক নতুন মেনকার জন্ম হবে। যে মেনকা এই শয়তানের সভা করে নাচ দেখাবে, নাচ। আমি নাচবো না, আমি বিয়ে করবো। আমাকে তোমরা রাস্তায় নিয়ে এসে নাচাতে পারবে না। এই বিরাট ষড়যন্ত্রে পল্টন একটা ছোট্ট নাট বল্টুর মতো কাজ করেছে। এই সমাজে শয়তানের যে জাল পাতা আছে, সেখানে পল্টন
একটা ছোট্ট পোকার মতো আটকে আছে। তাই কোনো সঠিক পথের সন্ধান আমি তোমায় দিয়ে দিতে পারলাম না মেনকা। যদি পারো তাহলে আমায় তুমি ক্ষমা করো মেনকা, আমায় তুমি ক্ষমা করো। দিদি আমি বাড়ি যাবো দিদি, আমি বাড়ি যাবো, আমার দিদি দয়া করে একটু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো দিদি। আমি এখানে থাকবো না দিদি, আমি বাড়ি যাবো দিদি, আমি বাড়ি যাবো দিদি। বাড়ি ফিরে গেলে কেউ তো তোকে আদর করে ঘরে তুলে নেবে না রে মেনকা। সেখানে গেলে বড় বড় পণ্ডিতরা মোটা মোটা বই হাতে দিয়ে তোকে সংসার থেকে বের করে দেবার বিধান দেবে। তারপর তারপর তারাই একদিন নোটের বান্ডিল নিয়ে ছুটে আসবে তোর এই দেহটাকে ভোগ করতে রে মেনকা, তোর এই দেহটাকে ভোগ করতে। আজ আমি প্রথম তোমার আসরে নাচ দেখতে এসেছি মেনকা। শঙ্কর চৌধুরী, তুমি এই মেনকা তোমাকে বড্ড কষ্ট দিয়েছে না? মেনকার এই রূপটা দেখার জন্য অনেক দিন থেকে তুমি অপেক্ষা করে আছো শয়তান। এসো জানোয়ার, আমি তোমাকে আজ একটা নতুন রূপ দেখাবো। আমার এই দাঁত আর নখ দিয়ে আমি তোকে সারা দুটো বলেছি, তবে আর কক বলে ফর্সা হবে। সত্যর আদর্শকে আমরা বিষ খাইয়ে ওষাড় করে দিয়েছি। আর এই ওষাড় শরীরে একটা একটা পেরেক পুঁতে আমি ক্রুশবিদ্ধ করবো। আমার হাত থেকে কেউ নেই। আজকের সময়টার কান নেই, আজকের সময়টার চোখ নেই, তাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। নিশ্চয়ই আসবে। গোটা সমাজটা কখনো পাথরের মতো জমে যেতে পারে না। আসুন, কেউ একজন এগিয়ে আসুন, আমার সম্মান রক্ষা করুন, এই জানোয়ারটাকে শাস্তি দিন। কেউ একজন এই দুর্যোধনের সভায়, কেউ একজন শ্রীকৃষ্ণ দেখা দিন, কেউ একজন। কৃষ্ণ মারা গেছে, গান্ধীজি, মার্টিন লুথার কিং, কেনেডি, কৃষ্ণ সবাই কবরে শুয়ে আছে। তুমিও আমার কামনার সরোবরে ডুবে যাও মেনকা। সারা পুজো বলেছি, তবে আর কাউকে বলে ফর্সা হবে। এমনি করেও মেনকার ক্ষতি করতে পারে না। কি করতে পারে আর কি করতে পারে না তা আমি বলতে পারবো না দাদা, তবে মেনকার বিয়েটা যে একটা সাজানো ঘটনা এটাই সত্যি। কি বলছিস তুই জয়ন্ত? আমি ঠিকই বলছি বড়দা। আমাদের আদরের জামাইয়ের না আছে বাপ্পার ঠিক ঠিকানা, না আছে বংশ পরিচয়, আর না আছে কোনো বাড়িঘর। আরে বিয়ের পর সে তো নিজেই মেনকাকে পৌঁছে দিয়েছে ওই শঙ্কর বাবুর ধান কলে। জয়ন্ত, এ কি বলছিস তুই? ওখানে ওখানে যে শুনেছি সব খারাপ মেয়েরা থাকে। তুমি ঠিকই শুনেছো বড়দা। ওরা যতই ওখানে কীর্তনের আসর বসিয়ে আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করুক না কেন, ওখানে যে চলে এক আদিম ব্যবসা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও ভগবান, কোন অপরাধে তুমি ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবনটা এমনি করে ধ্বংস করে দিলে? এতে ভগবানের কোনো দোষ নেই বড়দা, এর জন্য দায়ী মানুষ। ওই শঙ্কর চৌধুরীর মতো মানুষ আমার বাবার মতো মানুষদের টাকা খাইয়ে এই জঘন্য কাজটা করিয়েছে। তা যদি সত্যি হয় জয়ন্ত, তাহলে বাবাকেও আমি ক্ষমা করব না। ওই মানুষটার জন্য আমি কি না করেছি বল। নিজে পরিশ্রম করে এই সংসারের বোঝা কাঁধে নিয়েছি, বাবার মদের খরচ জুগিয়েছি, আর আর সেই বাবা যদি এমনি করে আমাদের সর্বনাশ করতে চায়, তাহলে যে আমাদের পিতৃহারা হওয়াই ভালো ছিল রে জয়ন্ত, আমাদের পিতৃহারা হওয়াই ভালো ছিল। দাদা, এখন ভাবাবেগের সময় নয়, এখন চিন্তা করো কি করে মেনকাকে ওই জায়গা থেকে উদ্ধার করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল তুই আমাকে একবার ধান কোলে নিয়ে চল জয়ন্ত। আমাকে সবার আগে মেনকার সঙ্গে কথা বলতে হবে। শুধু কথা বললেই তো হবে না বড়দা, মেনকাকে আমাদের ওই জায়গা থেকে, ওই বিয়ের বন্ধন থেকে মুক্ত করে নিয়ে আসতে হবে। বিয়ে দেওয়া হয়ে গেছে,
জেল থেকেও ছাড়া পেয়েছিস, এখনো তোরা সেই মেয়েটার পিছনে লেগে আছিস কেন? বাজে কথা বাদ দিয়ে তুমি আমার প্রশ্নের জবাব দাও। মেনকার বিয়ে তুমি কোথায় দিয়েছো? ও বাবা গো, এই মেনকার বিয়ে কোথায় দিয়েছিস জানিস না? বর্ধমানে দিয়েছি। তাহলে মেনকাকে জামাই ধান কোলে নিয়ে তুলেছে কেন? এই দেখো, মেয়ে জামাইকে ওই ধান কোলে তুলবে না করাত কোলে তুলবে সেটা তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। জানার প্রয়োজন আছে বাবা, আছে। কারণ ছদ্ম পরিচয় আড়ালে ওই ধানকলি হলো একটা পতিতালয়। এই দেখ দেখ দেখ, তারা যদি মিলেমিশে ওই পতিতালয়ে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তাহলে তো আমাদের কিচ্ছু বলার নেই। বাবা, ওখানে কোনো ভদ্র ঘরের মেয়ে থাকতে পারে না। চক্রান্ত করে তুমি মেয়েটাকে ওদের হাতে বিক্রি করে দিয়েছো না? আমি বিক্রি করে দিয়েছি? কি বাজে কথা বলছিস, কি বাজে কথা বলছিস? আমি বিক্রি করে দিয়েছি? না না না, নিজের ভাগ্নিকে কেউ কি কোনোদিন বিক্রি করতে পারে? আজ 15 দিন হলো বিয়ে দিয়েছো। হ্যাঁ দিয়েছি। তাহলে যদি সেই জায়গাতেই সে পড়ে থাকতো তাহলে তো মেনকা নিজে এসে এখানে নালিশ চালাতো, তাও তো আসেনি। সেই তাও তো আসেনি কেন তার জবাব খুঁজতেই আমি ধান কলে যাবো। জয়ন্ত, তুই আমাকে একবার ধান কলে নিয়ে চল। কিন্তু ওখানে গিয়ে তো কোনো লাভ হবে না বর্দা, কারণ মেনকা কারো বিরুদ্ধে কোনো নালিশ জানাতে আসবে না। কেন আসবে, কেন আসবে? নালিশ জানাবে কেন আসবে? তাতে কোনো ক্ষতি করিনি, তাহলে হ্যাঁ, কেন সে নালিশ জানাবে? হ্যাঁ বাবা, তার তুমি কোনো ক্ষতি করনি। আরে জেনে বুঝে কি নিজের গালে নিজে চড় মারা যায়? মেনকা তো সব জেনে শুনে এই বিয়েতে রাজি হয়েছিল, তাই কোন মুখে এখন সে কার কাছে প্রতিবাদ জানাতে আসবে দাদা? কি বলছিস জয়ন্ত? মেনকা সবকিছু জেনে শুনে এই বিয়েতে রাজি হয়েছিল? হ্যাঁ বর্দা, সে তোমার মতো বোকা নয়, সে বুদ্ধিমতী আধুনিকা মেয়ে। সে সবকিছু জেনে শুনে এই বিয়েতে রাজি হয়েছিল শুধুমাত্র আমার কথা ভেবে। ঠিক বলেছিস, সে যে আমাকে কথা দিয়েছিল যে যেমন করেই হোক তোকে সে ছাড়িয়ে নিয়ে আসবে, তাই নিজের সর্বনাশ করে সে তার নিজের কথা রেখেছে রে জয়ন্ত। তার বড় দাদার বুকে যাতে কষ্ট না হয় তাই সে এত যন্ত্রণা এত অপমান সহ্য করে এখনো ওই ধান কোলে গিয়ে পড়ে আছে বড়দা, ওখানে পড়ে আছে। ঠিক ঠিক, আমি যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি সেই ঋণটা মেয়েটা এমনি ভাবে শোধ করে গেল। জয়ন্ত, জয়ন্ত চল না ভাই, আমরা দুজন গিয়ে একবার মেনকাকে দেখে আসি। কিন্তু আমি যে মেনকার সামনে গিয়ে কোনোদিন দাঁড়াতে পারবো না বড়দা। কেন দাঁড়াতে পারবি না? কি করে পারবো বড়দা? এই সবের জন্য যে আমি দায়ী বড়দা, আমি। জয়ন্ত, ওই দুর্যোধনের বাসর ঘরে নিজের বোনকে বন্ধক রেখে আমি যে মুক্তি পেয়েছি বড়দা। আমি জানি মেনকা কোনোদিন হারতে শেখেনি, তাই মাথা নিচু করে কোনোদিন আর সে এই বাড়িতে ফিরে আসবে না। তাই তো আমি বড় ভাই হয়ে এত দূর থেকে ওই ছোট বোনটার পায়ে প্রণাম জানাচ্ছি দাদা। আমি প্রণাম জানাচ্ছি। এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বিয়েটা হয়ে গেছে, ব্যাস লেটা চুকেছে, চল চল ঘরের ভিতরে চল। আর তোকে চোখের জল ফেলতে হবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সর, নিজের ভাগ্যকে কি নিজে কেউ মানুষ কোনোদিন বদলাতে পারে? ওই চোখের জল দিয়ে নিজের ভাগ্যকে নিজেকেই বদলাতে হয়। তাই কোনো মানুষ নিজের ভাগ্যকে বদলাতে পারবে না। যেমন আমি বলিনি, চোখের জল ফেলেছি, ব্যাস কিছুই বদলাইনি, যেমন ছিলাম সেরকমই আছি। জানি বাবা, জানি চোখের জলে কখনো কারোর ভাগ্য পরিবর্তন হয় না। তুইও চোখের জল ফেলিস না মেনকা। কান্নাটাকে জমিয়ে তুই কেউটের বিষ করে তোল। যে সমাজ তোর এত বড় সর্বনাশ করেছে তার বুকে তুই ছবল মার। নারী লাঞ্ছনার এই বিষাক্ত ইতিহাসটা তোর বিষাক্ত চবলে ছারকার হয়ে যায়, জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। কুসুম কোথায় গেলি? আমি চলে পড়ে বলো রে বাবা, ওরে বাবা। কি হলো বাবু? বলে এই ভর সন্ধ্যাবেলায় দৌড় ধরে মরা কান্না শুরু করলে কেন গো? আরে সবে ঘুম থেকে উঠে সাজগোজ শেষ করেছি, আর এমন সময় তুমি দৌড় ধরে মরা কান্না শুরু করে দিয়েছো? কি করবো বল, সেই 1 ঘন্টা আগে এসেছি,
তোদের দরজা বন্ধ থেকে ওই ফকরের দোকানে গিয়ে বসলাম। তা সে শালা বলে কি মাংস খাও, কাটলেট খাও, না তো বেঞ্চি খালি করে দাও। তবু উঠছি না দেখে কোনো শুকনো লঙ্কা উনুনে ফেলে দিল। আর সেই ঝাঁঝে আমি এখন চোখের জলে নাকের জলে বলু রে। মরণ বলে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? হ্যাঁ, কাল অনেক রাত পর্যন্ত নাচ গান করতে হয়েছে, বুঝেছ? তা যার জন্য তোদের ঘরে লোক খেলো, মানে সেই বিয়ে পাস ইয়েকে একবার চোখের দেখে দেখে যেতে দে, দিন তাক তাক কি তাক কি তাক। মেনুকাকে একবার চোখে দেখার জন্য তোমাকে যে নাইনে দাঁড়াতে হবে গো বাবু, নাইনে। এক নম্বরে আছে রে খবর। চন্ডিদাস বলেছেন, কি বলছে জানেন? প্রীতে সাগরে এবারা সাঁতারে পিছার জীবনটা, প্রীতের বেধি লাগিলে না লাগে ভালো জানে চন্ডিদাস। কুসুম কই, টগর কই, আর মেনকা মেনকা কই, মানে মেনকার ওই নপুরের আওয়াজ কানে আসছে না কেন গো? তুমি আমার এখানে এসে জুটলে কেন? এই যে শালা আমি এখানে। ওরে বাবা, বিয়ে পাস মেয়ের মুখে কি ভাষা! পাশ করা ভাষা গো, পাশ করা ভাষা। তাই না হলে তোমাদের নাইনে কানেকশন পাবো না। আরে তাই তো বিয়ে পাস মেনকার মুখে আজ মদের বোতল। তা কেমন আছো মেনকা? আরে 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 একদিন পরে এলে গুরু। আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? মায়ের কাছে এসে তোমার চেংড়িতে একটা পেনশন। না 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 না, মানে এই স্থানে প্রণামের কোনো প্রয়োজন নেই। কেন গুরু? এখানে এলে বুঝি শুধু প্রণামে আর কাজ চলে না? এই নামাবলি গায়ে দেওয়া বাঘের জিভটা লক লক করে ওঠে, তাকে তাকে রক্ত মাংসের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে। মানে শুধু পেঁয়াজ রসুন কি আর মন ভরে? এখানে যখন এসেছি তখন মানে জানি গো জানি, আমাদের এখানে কেউ হবেশি করতে আসে না। আমরা যতই ভদ্রতার পোশাক খসাবো, তোমাদের পকেট ততই খসবে। মানে কোনো মেয়ে মানুষ মানে এমন খোলামালা করা মানে না। আরে এই শালা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতলা দেবে নাকি মেনকার ঘরে গিয়ে খিল দিয়ে বসবে? চলো। তুই যখন মানে তুই নেমন্তন্ন করলে সেটাকে তো আর প্রত্যাখ্যান করতে পারি না। দিন তাক তাক কি তাক কি তাক। আরে সঙ্গে দক্ষিণ এনেছো, দক্ষিণ। তাই না হলে আবার পুজো শেষ করে আমার কাছে দক্ষিণের জন্য হাত পাতবে না তো? না না, মানে মন্দিরে যখন এসেছি তখন প্রণামীটাও সঙ্গে করে নিয়ে এসেছি, নিহার কোনা। আরে তাহলে চলে শালা চলো। একদিন চারটে অঙ্গবাং চঙ্গ মূত্র পরে একটা মেয়ে মানুষের ধর্ম তুমি নষ্ট করেছিলে। আজ শালা আমি তোমার ধর্ম নষ্ট করবো। চলো। এই কে আছিস রে? মদ লিয়ে আয়, মদ। আমার মদ শেষ হয়ে গেছে শালা। সকাল থেকে তো অনেক মদ খাচ্ছ, আর কত খাবে তুমি? আরে মদ না রে, মদ না, মদ না, এটা হলো ওষুধ। এই ওষুধটা খাচ্ছি বলেই তো আমার সেই মরে যাওয়া মনটা আবার বেঁচে উঠে। না মেনকা, তোর শিক্ষিত ভদ্র মনটা যে একটু একটু করে মরে যাচ্ছে রে। আর কেউ না জানুক, আমরা তো জানি কোন ঘরের মেয়ে তুমি, কত লেখাপড়া শিখেছো। এই দেখেছিস, দেখেছিস যত শালা এই ভদ্রলোকের বাজে পরিচয়টা, নোংরা পরিচয়টা ভুলে যেতে চাই, ঠিক শালা বিষাক্ত গায়ের মতো দগ দগ করে ফুটে বেরোয়। তবু তবু তুই নিজেকে কিছুতে ফাঁকি দিতে পারবি না মেনকা, কারণ ওটাই যে তোর সত্যিকারের পরিচয়। ওটা আমার সত্যিকারের পরিচয় নয়। এই ধানকলের বাড়িটাই আমার মন্দির, এটাই আমার সত্যিকারের পরিচয়। এই ধানকলের বাইরে ওই সভ্য সমাজটাকে আমি ঘেন্না করে, ওই স্কুল কলেজের মুখে আমি থুতু ফেলি, বিশ্ববিদ্যালয়ের মাথায় ভাষায় আমি এই মদের বোতলকে। না না না, শুনবো না তোদের কারো কোনো কথা, আমি শুনবো না। যে সভ্য অভদ্র সমাজ আমাকে ওই সভ্য সমাজ থেকে পার করে দিয়েছে এই নরকে, যে সভ্য সমাজ ছাড়া আমার মুখ থেকে ঘন্টাটা খুলে দিয়েছে, ওই সভ্য সমাজের কাউকে ছাড়বো না। এসো এসো, তারা একবিংশ শতাব্দীর ভদ্রলোকেরা,
এই ময়লা গলিতে মধু জমেছে ফুলে ফুলে ঘুরে ঘুরে ফুলে ফুলে ঘুরে ঘুরে বাবুরা 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 মধু খেয়েছে এই ময়লা গলিতে মধু খেয়েছে এই ময়লা গলিতে মধু খেয়েছে এই ময়লা গলিতে এরা আগে ডাকে মা 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 এই শালা দেখেছিলি না এরা আগে ডাকে মা পরে আসে রাত কাটাতে বাবুদের বাবুদের নেই তুলনা তাই ময়লা গলিতে মধু জমেছে এই ময়লা গলিতে মধু জমেছে এখানের নাচন কদন দুদিনের রসের মাতন এখানের নাচন কদন দুদিনের রসের মাতন আবার এই জানিস আবার রাত কাটিয়ে বাবুরা কোন গঙ্গা কানে যাও রাত কাটিয়ে বাবুরা কোন গঙ্গা কানে যাও রাত কাটিয়ে বাবুরা কোন গঙ্গা কানে যায় তাই ময়লা গলিতে মধু জমেছে এই ময়লা গলিতে মধু জমেছে এই ময়লা গলিতে চিল্লাবেলা কেসে রে তোর শান্তি খোদো পারো নাকি ওরে ওরে এই যে জীবন্ত বিভীষিকাম মানে বিভীষিকা না রে শালা তোদের জম শালা ফুর্তি করতে হয় ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে কর আমার বাড়ির সামনে শালা একদম এসব করা চলবে না ওরে ওরে মানে এই প্রাণীটি যতদিন এই মন্দিরে থাকবে ততদিন আমি এখানে আর পা রাখবো না আমার মন্ত্র হলো জ পলায়তি সহজীবতী ওরে বাবা তুমি ওকে তা লাগানো ও চলে গেলে আমাদের পেটটা চলবে কি করে আমার দেখা দরকার নেই পল্টন কারু পেটে ঠিকাদারি নেয়নি নিতে হবে আর কারো ঠিকাদারি না নিলে আমার ঠিকাদারিটা তোমাকে নিতে হবে কারণ আমি তোমার বিয়ে করাবো সালা বারবার সালা শুধু এক কথা আমি সালা কাউকে বিয়ে করে নে তা সালা টাকা নিয়ে অভিনয় করেছিলাম জাস্ট না অভিনয় নয় তুমি মন্ত্র উচ্চারণ করে আমার সিঁড়িতে সিঁদুর দিয়েছো গাছছড়া বেঁধে 7 পাক ঘুরেছো কোন হিন্দু মেয়ের কাছে এটা কখনো অভিনয় হতে পারে না আমি তোমার বিয়ে করাবো এই সত্যিটা শালা তোমায় স্বীকার করতেই হবে একদম একদম সালা বারবার এক কথা বলবি না বলছি তো সালা আমি কাউকে বিয়ে করে নে আর সালা বেশি 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 বললে কি করবে একদম বেশি পেঁয়াজি কি বাড়বে করবি চলে যাবো বেশ সালা এখান থেকে আগে চলে যাবো কোথায় যাবি তোকে আমি যেতে দিলে তবে না তুই যাবি শালা সালা আমি তোমাকে সাবধান করে দিচ্ছি এই টগরের বাড়িতে দাঁড়িয়ে তুমি কখনো মেনকার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না তুই একদম কোনো কথা বলতে আসবি না দিদি আমার স্বামী আমাকে মারুক কাটুক যা খুশি করুক তোর কি রে হোক সাগান থেকে হোক আমার স্বামী স্ত্রী ব্যাপারে একদম না করবে চাই লেখা দিলে মেনকা তুই না আমাকে দিদি বলে রেখেছিলিস তোকে বুকে পেয়ে আমি যেন সত্যিকারের ছোট্ট বোনটাকে বুকে ফিরে পেয়েছিলাম রে আজ আমি বুঝতে পারলাম আমাদের এই ধান কলের সংসারে কেউ কারো আপন হতে পারে না আমাদের কোনো বন্ধু নেই আত্মীয় নেই স্বজন নেই কেউ নেই এমনকি নিজেকে মানুষ ভাববার কোনো অধিকারও আমাদের নেই রে কোনো অধিকারও আমাদের নেই চলে পরেশ অন্যের ব্যাপারে নাক গলিয়ে সালা নিজেদের ধান্দাটাই নষ্ট করিস না মনে রাখিস কেঁদে মন আর যেচে কোনোদিনও সোহাগ পাওয়া যায় না তাহলে কিন্তু সালা উল্টে নিজের গালে
নিজের চর খেতে হয়। চলে আয়, চলে আয়। এই পরে সেই সালা নিয়ে জানা ওকে এখান থেকে, না সালা খুন খারাপই হয়ে যাবে। খুন খারাপি করার হিম্মত তোমার নেই পল্টন দা। সালা তাই আজ তুমি ওকে ভয় পাচ্ছ, আর এই ভয়টাই তোমাকে সারা জীবন শেষ করে দিবে। শেষ। আচ্ছা আচ্ছা মেনকা, সত্যি করে বলো তো আমার কাছ থেকে কি চাও তুমি? সিঁদুরের অধিকার। না 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 মেনকা, আমি তোমার কাছে হাত জোর করছি মেনকা। এই পল্টন সারা জীবন তার মৃতদেহটাকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে বেরিয়েছে, তাই তাই সেই যন্ত্রণার বোঝাটাকে তুমি আর বাড়িয়ে দিও না মেনকা। এই যন্ত্রণাটা বোঝার ক্ষমতা যার আছে সেই তো মানুষ পল্টন। চাই না, চাই না মেনকা, আমি মানুষ হতে চাই না মেনকা। ওই মানুষগুলোকে যে আমার সব থেকে বড় ভয়, তাই তাই তুমি সেই ভয়ের ছায়া হয়ে আমার সামনে দাঁড়িয়ে থেকো না মেনকা। আমি যত যত টাকা লাগে আমি দেবো মেনকা। তোমায় তোমায় আমি নিজে গিয়ে তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তবু তুমি এখান থেকে চলে যাও মেনকা, চলে যাও। আমার স্বামীকে ছাড়া আমি সালা কোথাও যাব না। এই, আমাকে আটকে রাখার ক্ষমতা তোমার নেই মেনকা, তাই বেশি পেঁয়াজি মারলে আমি যে আজই এখান থেকে চলে যাবো। হ্যাঁ আরে না রে সালা, কোথায় যাবি? যত দূরে যা না কেন দেখবি এই সম্পর্ক শিকলটা না তোকে সালা টানতে টানতে ঠিক সালা আমার কাছে নিয়ে আসবে সালা। আজকাল এখন ডাকবি না সালা, মেনকা এখন মাছ খালি হয় মরদের বুকের উপর পা দিয়ে নাচবে। সাপোর্ট মেনকা, আই বলছি না সালা, ডাকবি না একদম কেবে। কেন কেন এসেছো দাদা? চলে যাও। আমি তোকে নিয়ে যেতে এসেছি রে বোন। আমাকে আমি ইয়ে আমি এখন কি করে যাব? আমার যাওয়া সম্ভব নয়, কারণ ওর যে বড় অসুখ। অসুখ? কি হয়েছে ওর? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু হয়নি আমার। এই পল্টন, এই পল্টন যখন কাউকে ভয় পায় সে তার বুকের উপর একটা বোমার মতো ফিরে পড়ে, তাই আমি এখন ওকে ভয় পাচ্ছি দাদা, ভীষণ ভয় পাচ্ছি। আর এই ভয়টা হয়তো আমাদের দুজনের জীবনটাকে শেষ করে দেবে দাদা। তাই 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 আপনি এই সর্বনাশের হাত থেকে আপনি ওকে বাঁচান দাদা, এই পল্টনের জীবন থেকে আপনি ওকে বাঁচান। আপনার ওকে এখান থেকে নিয়ে যান দাদা, আপনারা ওকে এখান থেকে নিয়ে যান। তুই আমার সঙ্গে ফিরে চল মেনকা। বাবা যদি তোকে ঘরে ঢুকতে না দেয় তাহলে আমরা দুই ভাই বোন অন্য কোথাও গিয়ে বাস করব। তুই ফিরে চল মেনকা। কিন্তু সেখানেও তো সমাজ আছে দাদা, সেখানেও তো সমাজ আছে। এই দাগে মেয়েটাকে ওরা দেখলে না দ্বিগুণ খিদে নিয়ে আমার উপর ছুটে পড়বে। না না না, আচ্ছা আমার এই ধানকলের বাড়িটাই খুব ভালো। কিন্তু আমি যে শান্তি পাচ্ছি না রে বোন, তোর এই অবস্থার জন্য যে আমরাই দায়ী। না না না, তোমরা তোমরা কেউ দায়ী নয়। আমার এই অবস্থার জন্য যে দায়ী তার সর্বনাশ করার জন্যই তো আমি এখানে বসে আছি দাদা। আমি আমার স্বামীকে দিয়েই আমার অপমানের প্রতিশোধ নেব। ওই
লোহাটাকে আমি একটা কঠিন ইস্পাতের তলোয়ার তৈরি করে তুলবো। গোবিন্দ 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 গোবিন্দ। তারপর সেই তলোয়ারটা দিয়ে আমি এখানের পাপের ইতিহাসটাকে চিরদিনের মতো শেষ করে দেবো। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। তাহলে তাহলে একটা কথা বলি রে বোন, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন নারীর মর্যাদার যেন কোনো অসম্মান করিস না। ভদ্রতা, সভ্যতা আর লজ্জার ঘোমটাটাকে যেন কোনোদিন খুলে ফেলিস না, কোনোদিন খুলে ফেলিস না রে বোন। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, আর যেন কোনোদিন কোনো মেয়েকে লজ্জার ঘুমটা খুলে এই নরকে এসে দাঁড়াতে না হয়, আর যেন কোনো মেনকার মুখ থেকে তার লজ্জার ঘুমটাটা সরে না যায়। তুমি আমাকে সেই আশীর্বাদ করো দাদা, তুমি আমাকে সেই আশীর্বাদই করো। গোবিন্দ 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 তোকে আশীর্বাদ করছি বোন, তোর মনোবাঞ্ছাই পূর্ণ হোক। গোবিন্দ 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 গোবিন্দ